সহজপাঠ গল্প পাঠে তোমায় স্বাগত। আমাদের আজকের পাঠ সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। ওরা আসে নিশুতি রাতে, প্রতি অমাবস্যায়। তখন ঘুটঘুটে অন্ধকার, চারিদিক শুনশান অদৃশ্য। মনে হয় কেউ এখানে বেঁচে নেই, কোনো বাড়িঘর নেই। বাতাসে গাছের ডগাগুলো কাঁপে, বাঁশবনে একটা বাঁশের সঙ্গে আরেকটা বাঁশের ঘষা লেগে শব্দ হয় কর 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 কর। লিচু গাছে ঝাঁক বেঁধে এসে বসে বাদুড়, দু একটা পেঁচা খ্যারখেরে গলায় ডাকে। পাঁচলা মোড়ের বড় অশ্বত্থ গাছটায় একটা তক্ষক ঠিক 7 বার তক্ষ তক্ষ করে। ওই তক্ষকটা নাকি 350 বছর ধরে বেঁচে আছে। সেই সময় ওরা আসে, ঝুমঝুম ঝুমঝুম শব্দের সঙ্গে লণ্ঠনের আলোয় কাঁপতে থাকে কয়েকটা ছায়া। তখন শোনা যায় খকর খকর খক করে কোনো পুরনো রুগীর কাশির শব্দ। দু একটা শিশু তেড়ে কেঁদে ওঠে। তখন বোঝা যায় এই অন্ধকার ঢাকা নিস্তব্ধ ভূমিতেও মানুষের জীবন বহমান। দু একটা জানলা খুলে যায়, দাওয়া এসে দাঁড়ায় কয়েকটি ছায়ামূর্তি। আলো ঝুমঝুম শব্দ কাছে এগিয়ে আসে। তারা পাঁচলা মোড়ের অশ্বত্থতলায় থামে। মোট 11 জন উঠতি বয়সের ছেলে, তাদের সঙ্গে 2টি লণ্ঠন, দুজনের হাতে 2টি বর্ষা, 4 জনের পায়ে ঘুঙুর বাঁধা। লণ্ঠন দুটো মাটিতে রেখে তারা প্রথমে শীত কাটাবার জন্য হাতে হাত ঘষে, শরীরের যেখানে সেখানে ধপাধপ করে চাপড়ে মশা মারে। তারপর সকলে তারা মিলে বিকট মোটা গলায় একসঙ্গে চেঁচিয়ে ওঠে, হেরে রে রে জাগরে জাগরে গ্রামবাসীগণ জাগরে। পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই চারিদিকে ফিরে ফিরে তারা 4 বার হুঙ্কার দেয় এরকম। তারপর অন্যরা গোল হয়ে ঘিরে দাঁড়ালে তার মধ্যিখানে এসে ঘুঙুর পরা 4 জন পা ঝুমঝুমায়। সবাই তালে তালে হাততালি দেয়। হঠাৎ শুরু হয়ে যায় গান। ভূত কিনতে এইছি ভাই, ভূত কিনতে এইছি, ভূতের তেলে ওষুধ হবে স্বপ্নে আদেশ পেয়েছি। বিপিন খুড়োর নতুন কলে, তুলসী পাতা গঙ্গা জলে, ভূতের কেঠো হাড়ের গুঁড়ো মিশিয়ে রস খেয়েছি। ভূত কিনতে এইছি ভাই, ভূত কিনতে এইছি। তাদের সেই তারস্বরে গান ও ঘুঙুরের শব্দে অশ্বত্থ গাছের কয়েকটা কাক হঠাৎ ঘুম ভেঙে কা কা করে ডেকে ওঠে। 2-3টে শেয়াল ছুটে পালায়। কাছেই কোনো বাড়ির দাওয়ায় তামাক টানার মটমট শব্দ শোনা যায়। ওরা আবার গায়, ভূতের নাতি ভূতের পুতি বুড়ো হাবড়া ছোঁড়াছড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই হবে না আর ছাড়াছাড়ি। মামদভূত বা ব্রহ্মদত্তি দেখাও যদি 3 সত্যি, 10টি করে টাকা পাবে হাতে হাতে দোকানদারি। সেই টাকায় খাও মন্ডা মিঠাই করে সব কাড়াকাড়ি। ভূত জিনিতে ও ভাই ভূত জিনিতে, ভূত কিনিতে ও ভাই ভূত কিনিতে, ভূত জিনিতে এইছি ভাই ভূত কিনিতে এইছি, ভূতের তেলে ওষুধ হবে স্বপ্নে আদেশ পেয়েছি। 10 টাকা 10 টাকা 10 টাকা, এক এক ভূত 10 টাকা, হাতে হাতে গরমা গরম 10 টাকা। গান শেষ করার পরেও নাচ থামতে চায় না, বিশেষত বেটে নিতাইয়ের। সে নাচতে ভালোবাসে। সুরেন্দ্র তার দিকে একটি বিড়ি এগিয়ে দিলে বলে, নে খা। তখন নিতাই থামে। সুরেন্দ্রের বুকখানা লোহার দরজার মতো, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে একটা বর্ষা। তার চোখে মুখে বেশ একটা তৃপ্ত ভাব। গানখানি সেই বেঁধেছে, কিন্তু নিজে গাইতে পারে না। অন্যরা যখন গায় তখন সে হাততালি দেয় চোখ বুজে। আরেকটা বর্ষা রয়েছে বিনোদের হাতে। সে বর্ষাটিকে পতাকা দণ্ডের মতন সামনে ঝুঁকিয়ে ধরে আছে। সেই বর্ষার সঙ্গে দড়ি বেঁধে দিয়ে বাঁধা একটি জন্তু। জন্তুটা একবার ছটফট করতেই বিনোদ বলে, আরে শালা এখনো তেজ যায়নি। বর্ষাটা ঘুরিয়ে সেই জন্তুটাকে একবার মাটিতে আঁচড়ায়, ঝনঝন করে শব্দ ওঠে। সকলে বিড়ি ধরিয়ে একটু বিশ্রাম নেয়। এর পরের গান হবে মালোপাড়ায় বটগাছের নিচে। সুরেন্দ্র রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে হাঁক মারে, ও পবন ঠাউদ্দা, জেগে আছো নাকি? সে বাড়ির দাওয়া থেকে তামাক টানার মটমট শব্দ আসছে। সেখান থেকে উত্তর আছে, আছি রে, আয় আয়, এদিকে আয়। পবনের বয়স 4-20 না 5-20 তা সে নিজেই জানে না। শরীরটা বেঁকে গেছে, সব কখানা হাড় পরিষ্কার গোনা যায়।
তার 5 ছেলের মধ্যে 3 জন মারা গেছে, 2টি নাতিও গত হয়েছে, কিন্তু পবনের আর যাওয়ার কোনো লক্ষণ নেই। সবাই এসে ওই দাওয়ায় বসে, লণ্ঠন দুটো নামিয়ে রাখে পাশে। যে যে নেচেছিল এই শীতের মধ্যেও তাদের গায়ে চকচক করে ঘাম। নিতাই জিজ্ঞেস করে, জলের কলসিটা কোথায় ঠাকুরদা, বাইরে আছে নাকি? পবনের ছোট ছেলে নিবারণও উঠে এসেছে চোখ মুছতে মুছতে। সে যে 1 ঘটি জল নিয়ে আসে। নিতাই আলগোছে টাগরা ভিজিয়ে প্রায় অর্ধেকটা জল শেষ করে নেয়। নিবারণের ছেলে মেয়ে দুটো দরজার পাশ থেকে কুতকুত করে চেয়ে থাকে। পবন একবার হুঁকোটা পাশে নামিয়ে রাখতেই বিনোদ সেটা তুলে নিয়ে টান মারে। তারপরে মুখ বিকৃত করে বলে, এ রাম রাম রাম, এ কি ঠাকুরদা, এটা কি, এ কি তামাক? পবন ফোকলা দাঁতে ফ্যাঁক ফ্যাঁক করে হাসে, খুব মজা পেয়েছে সে। নিতাইয়ের পাশে বসা ঘনাই বলে, কেন, কি হয়েছে দেখি তো? ঘনাইও হুঁকোতে টান মারে, সঙ্গে সঙ্গে ওয়াক থু থু করে ওঠে। পবন হাসতে হাসতে বলে, তোরা পারবি না, একেলে ছেলে তো, আমার সহ্য হয়। এ তো তামাক নয়, এটা কি খাচ্ছ তুমি? তামাক পাবো কোথায়? তামাকের কত দাম জানিস? আমার ছেলে আমাকে তামাক কিনে দেবে? একটা পয়সা ঠেকায় না। তবে কলকাতায় তুমি কি ভরেছ? অনেক কালের তামাক টানা অভ্যেস, না মলে যাবে না। তামাক পাই না, তাই শুকনো আম পাতা আর একটুখানি গোবর দিয়ে মশলা তৈরি করেছে, আমার তো বেশ লাগে। থু থু থু, অভক্তি। তামাকের বদলে দুজনকে গোবর খাইয়ে খুব হাসতে থাকে পবন। নিবারণ তার বাপের উদ্দেশ্যে বলে, মরণকালে বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে একেবারে। নিতাই আর ঘনায় কয়েকটা চোখা চোখা গালাগাল দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটি দরজার পাশ থেকে হি করে হাসে। পবন অন্যদের মন্তব্য অগ্রাহ্য করে, কিন্তু ছেলের উদ্দেশ্যে বলে, মোরার খোঁটা দিচ্ছিস কেন রে? আয়ু যখন ফুরবে তখন মরব, তার আগে কথা কি? নিবারণ বলল, ফের যদি তোমাকে গোবর নিয়ে ঘাটাঘাটি করতে দেখি। সুরেন্দ্র মাঝখানে বাধা দিয়ে বলল, আহা থাক থাক, এই নাও ঠাকুরদা, একটা বিড়ি খাবে নাকি? পবন বিড়িটা খপ করে তুলে নিয়ে বলল, বেঁচে থাকো বাবা, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। আর একটা বিড়ি দিবি? কাল সকালে খাবো। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, ঠাকুরদা, ভূত ট্রুতের সন্ধান পেলে না একটাও? তুমি তো জানতে অনেক। পবন বলল, জানতাম তো, দেখেছিও কত, নিজের চোখে দেখেছি। বাড়ির কাছেই 5লা অশ্বত্থলায় পেতনি দাঁড়িয়ে থাকতে দেখেছি। একবার পড়েছিলাম মেছো ভূতের পাল্লায়, হিজলমারির বিল থেকে মাছ ধরে নিয়ে আসছি, অমনি সেই শালার ভূত আমার পিছু নিছে। 2 কদম যায় আর সে বলে, মাছ দে না অপবন, মাছ দে না। তারপর দেখি একটা না 3টে ভূত, শেষমেশ আমি মাছ ফেলে ফুলে দে দৌড়। তা একটা ভূত ধরে নিতে পারলে না? এখন তো আর দেখি না, তোদের দেখলে বোধহয় ভয় পায়। এই তো পরশুদিন সন্ধেবেলায় আমি এই দাওয়ায় বসে বসে হুঁকো টানছি, দেখি কি গোয়ালঘরের পাশ দিয়ে লাল বেনারসি পরা একটা বউ পিদিম হাতে নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে, স্পষ্ট দেখলাম। আমি ডাকলাম, ও তুমি কে, তুমি কে, কোথায় যাও? তা কোনো সাড়াও দেয় না। সে তুমি নিবারণ কাকার বউকে দেখেছ? হ্যাঁ, আমার পোড়া কপাল, আমার ছেলের বউ বেনারসি শাড়ি পাবে কোথায় রে ছোড়া? আর একখানাও জ্যান্ত শাড়ি আছে কিনা সন্দেহ। এ দেখলাম এক সুন্দর বউ মানুষ, গা ভর্তি গয়না, দৌড়ে গিয়ে জাপটে ধরলে না কেন? আমার কি আর পায়ের সে জোশ আছে? নিবারণও তখন বাড়িতে ছিল না। আমি তারে 2 বার ডাকতে না ডাকতেই চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ রে সুরেন, সত্যিই ভূত ধরলে তুই 10 টাকা দিবি? নিশ্চয়ই দেব, পকেটে টাকা নিয়ে ঘুরছি, নগদানগদি দাম পাবে। পবন তার ঘোলাটে চোখ মিলে নিজের ছেলের দিকে তাকায়, লোভী গলায় ঝামটা দিয়ে বলে, একটু বনে বাজারে তো ঘুরলেও পারিস। নগদানগদি 10টা টাকা এই বাজারে কে দেয়? 10খানা তাগড়ায় মানকচুরও 10 টাকা দাম ওঠে না, হাত খালি বসেই তো আছিস। নিবারণ বলে, তুমি চুপ করো, ভূত আবার ধরা যায় নাকি? আমি কোনোদিন ভূত দেখলামই না এখনো পর্যন্ত। পবন বিড়বিড় করে বলে, চোখ থাকলেই দেখা যায়। এই গ্রামে মোট 17 রকমের ভূত আছে, আমি নিজের চক্ষে দেখেছি, এক একটা 10 টাকা, কম কথা। বিনোদের বর্ষার সঙ্গে বাঁধা প্রাণীটা আবার নড়ে চড়ে উঠল। নিবারণ চমকে উঠে বলল, ওটা কি? বিনোদ বলল, ওটা একটা সেজা, কোলাই চণ্ডীতলার সামনে রাস্তার উপর দিয়ে দৌড়ে পালাচ্ছিল, বর্ষা দিয়ে গিঁথে ফেললাম। কড়া জান শালার, এখনও মরেনি। নিবারণের ছেলে মেয়ে দুটো এবার দরজার কাছে দৌড়ে এলো সজারুটাকে দেখতে। বড় বড় কাঁটাগুলো ফুলিয়ে মাটির উপরে থুবু হয়ে বসে আছে সজারুটা।
মেয়েটির পরনে একটা ইজের, ছেলেটি একেবারে ন্যাংটা। নিবারণ ওদের তাড়া দেয়, যা ঘরে যা যা যা। মেয়েটির বয়স 13। সে দুহাত আড়াআড়ি করে রেখেছে বুকের ওপরে। এক পলক সজারুটাকে দেখে নিয়ে সে ভেতরে চলে গেল। ছেলেটা নড়ল না। নিবারণ জিজ্ঞেস করলো, কি করবি এটা নিয়ে? বিনোদ বলল, কেটে মাংস খাবো। জ্যান্ত রাখতে পারলে বিক্রি করতে পারবি তো, ভালো দাম পেতি। জ্যান্ত সেজা ধরা কি সোজা কথা? কলা গাছের খোল থাকলে হতো, তা তখন পাই কোথায়? শালা এখনও নড়াচড়া করছে, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবে না, পেটটা এপড় এপড় করে দিয়েছে। শালারা আমার ওই উঠোনের কচু গাছের তলা খুঁড়ে খুঁড়ে খেয়ে যায়, কখন আসে টেরও পাই না। একদিন শেষ রাতে ঝমঝম শব্দ শুনি, উঠে এসে আর দেখি না। ভূত ধরার ঠ্যাঙে সেজা ধরা সোজা, তাও পারিস না। পবন একটা দীর্ঘশ্বাস ফেলল। সজারুর মাংসের ভারী চমৎকার স্বাদ, লাল লাল মাংস, কত নরম আর তেলে ভরা। ইস, কতকাল সে মাংস খায়নি। এখন তো বিনোদের বাড়ি প্রায় কোষখানেক দূর এখান থেকে। কাল দুপুরবেলা যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, গিয়ে বলবে, অবিনোদ একটু মাংস চাকতে এলাম, তাহলে কি আর দেবে না একটু? কথায় কথায় বেশ সময় গেল। সুরেন্দ্র উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার যাওয়া যাক। ঠাকুরদা, তুমি কাছাকাছি বাড়ির সব লোকেদের ডেকে বলো ভূত খুঁজে দেখুক। এক এক ভূত 10 টাকা। ধরতেও হবে না, দেখিয়ে দিলেই আমরাই ধরে নেব, কিন্তু একেবারে চোখের সামনে স্পষ্ট দেখিয়ে দিতে হবে। ভূত কিনে তুই আর কি করবি রে? সত্যিই ভূতের তেল হয়? সুরেন্দ্র মুচকি হেসে বলল, দেখেই না কি হয়, কত লোকের কত রোগ সারিয়ে দেব। তোর জন্য আমার ভয় হয় রে, শেষে তুইও ভূতের হাতে মারা যাবি। ওনাদের রাগ তো জানিস না, কোনোদিন বাঘে পেলে তোর ঘাড় মটকে দেবে। সুরেন্দ্র হাহা করে হাসে। কিছুদিন আগে হলেও সে সদর্পে অনেক কথা বলতে পারত, বুক চাপড়ে জানিয়ে দিত কোনো ভূতের বাপের 7 দিনেই তার ধারে কাছে আসে। কিন্তু এখন আর সে সব কিছু বলে না। ফাদার পেরেরা তাকে নিষেধ করে দিয়েছেন। কথায় শুধু কথা বাড়ে। পবন আবার বলল, তোর বাপকেও ভূতে ঘাড় মটকেছিল, আমি নিজের চোখে দেখেছি। খালপাড়ে পড়েছিল মানুষটা, চোখ দুটো উল্টানো, ভয়ে কালশিটে পড়ে গিয়েছিল মুখে। সে কতকাল আগের কথা, ও কথা শুনলে সুরেন্দ্রর আর এখন দুঃখ হয় না। সে বলল, সেই জন্য তো ভূত ধরার ব্যবসা খুলেছে। বিনোদের মা শাকচুন্নি দেখে পা পিছলে পড়ে জলে গিয়েছিল। নেতাইয়ের বাপকে তাড়া করেছিল আলেয়া ভূত। ঘনাইয়ের মামা ভিড়মি খেয়েছিল 3 বার। চল চল, উঠে পড়ো সবাই। কিন্তু ওরা উঠতে গিয়ে দেখলো 2টো হ্যারিকেনের মধ্যে একটা নেই। নিতাই বলল, আরে আরেকটা হ্যারিকেন কোথায় গেল? এই তো রাখলাম এখানে। পবন বলল, 2টো তো আনিসনি, একটাই তো ছিল। বিনোদ জোর দিয়ে বলল, 2টো হ্যারিকেন কিনে এনে রেখেছি আমরা। তাহলে যাবে কোথায়? দেখ না অশ্বত্থতলায় ফেলে এসেছিস কিনা। ভুলেও তো হতে পারে, মোটেই এত ভুল হয় না। নেতাই একটা হ্যারিকেন এনেছে আর সুখেন একটা। নিবারণ মিনমিন করে বলল, তাহলে হ্যারিকেন যাবে কোথায়? চোখের সামনে থেকে তোর ভূত নিয়ে যায়নি? সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়ে সেজা দেখতে এই ছিল, ওদেরকেও হাতে বাজিয়ে নিয়ে গেছে। নিবারণ ঘরের মধ্যেটায় উকি দিয়ে বলল, কই, ওরা তো নেয়নি, ঘরের মধ্যে অন্ধকার। নিতাই বলল, ওসব চালাকি করো না নিবারণকা, আমরা ঘরের মধ্যে খুঁজে দেখব। এ কি মামদোবাজি? নিবারণ বলল, ঘরের মধ্যে তোর কাকি শুয়ে আছে, আর তুই ঘরে ঢুকবি? আমাদের চোর ভেবেছিস? তাহলে হ্যারিকেন গেল কোথায়? আমরা হ্যারিকেন নিয়ে কি করবো রে গোর বেটা? 1 ফোঁটা প্রাচীন কেনার মুরদ আছে আমার? ঘরে 1 পয়সা নেই, 2 দিন চাল কিনিনি। ছেলেকে সমর্থন করে পূরণ বলল, পয়সা থাকলে আমি গোবর পুড়িয়ে খাই। সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়েদের ডাকো নিবারণকা, আমি ওদের জিজ্ঞেস করব। গলার আওয়াজ পিতা উচিত গম্ভীর করে নিবারণ ডাকলো, পেন্তি, গেনু, এদিকে আয়, একবার শুনে যা। মেয়েটি বেরোলো না, এলো ছেলেটি। সুরেন্দ্রর আগে নিবারণই জিজ্ঞেস করলো, হ্যারিকেন নিয়েছিস? ছেলে দুদিকে মাথা নেড়ে শুকনো গলায় বলল, আমি নিইনি। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, এই গেনু, তো দিদি কোথায়? গেনু বাড়ির পিছনের অন্ধকারের দিকে হাত দেখিয়ে বলল, ওই সেথাই গেছে। কেন, ওদিকে গেছে কেন? মার সঙ্গে। নিতাই ঠাট্টা সুরে বলল, নিবারণকা, তোমার বউ মেয়েতে মিলে ভূত খুঁজতে গেছে নাকি? পবন ধমক দিয়ে বলল, অমন অনাচ্ছিষ্টি কথা কবি নে নিতাই। পোয়াতি বউ রাত বিরেতে যাবে ভূতের সন্ধানে? 8-20 পেতনির নজর লাগলে পেটের ছেলে পেটেই মরে যাবে। বাহ্যিকখানার ওধারে আমি কতদিন পেতনি দেখেছি। নিতাই ঝংকার দিয়ে বলে উঠল, তাহলে পুতের বউ রাত বিরেতে ওদিকে যায় কেন? নিবারণ বলল, তোর কাকির উদরে অসুখ আছে, তা আমাদের হ্যারিকেন নিয়ে গেছে।
বলে গেলেই পারতো, কে তোদের হ্যারিকেন নিয়েছে, নিলে আমরা দেখতে পেতাম না? আরে এই তো মহাজালা, আমাদের হ্যারিকেন কি শূন্যে উড়ে গেল? সুরেন্দ্র বলল, চলো ওদিকে গিয়ে দেখে আসি। পবন কিংবা নিবারণ নড়ল না। অন্যরা দল বেঁধে গেল বাড়ির পিছনে অন্ধকারের দিকে। খানিক দূরে একটা আমলকি গাছের তলায় দাঁড়িয়ে আছে মান্তি। এই শীতের মধ্যেও তার কোমরে ইজের আর খালিকা। কিশোরী মেয়ের বুকে যে জিনিস শব্দ করে তার যৌবনের আগমন জানায়, সে সেখানে তার দুহাত চাপা দিয়ে আছে। ওদের দেখেই সে তারও সরে চেঁচিয়ে বলল, এদিকে আসবেন না, এদিকে আসবেন না। কাছে একটা ঝোপের আড়ালে হ্যারিকেনের ক্ষীণ আলো, সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে সুরেন্দ্র বলল, হ্যারিকেনটা জিজ্ঞেস করে আনিসনি কেন? আমরা 5 মোড়ে দাঁড়াচ্ছি, কাজ হয়ে গেলে দিয়ে যাবি। নিতাই রসিকতা করে বলল, আর ওদিকে পেতনি টেতনি পেলে আমাদের একটু চেঁচিয়ে ডাকিস, খপাত করে গিয়ে ধরে নেব, বুঝলি? 10 টাকা পাবি। ঘরের দাওয়ায় বসে পবন বলল, খালধারে চৌধুরী বাড়ির বাবু একবার একটা ভূত ধরিয়েছিলেন, জীবন্ত কঙ্কাল। কত ঝটাপটি করেছিলি, কিন্তু কর্তাবাবু দড়ি দিয়ে বেঁধে ফেললেন। আহা, আমাদের ভাগ্যে ওরকম হয় না। নগদ 10টা টাকা 7 সের চাল খরিদ করা যায়। গেনু জিজ্ঞেস করলো, দাদু তুমি সত্যিই ভূত দেখেছ? প্রবণ বলল, হ্যাঁ রে দাদু, কতবার? আমাকে একবার দেখাবে? দূর থেকে একটিবার দেখব। দেখবি, ভাগ্যে থাকলে ঠিকই দেখবি, তবে না দেখাই ভালো। দূরের দলটার দিকে তাকিয়ে নিবারণ বলল, শালাদের বড় টাকার গরমাই হয়েছে। একটু পরে ঘুঙুরের রুনরুনো শব্দ তুলে ওরা আবার চলে গেল দূরে। হ্যারিকেনের আলো মিলিয়ে গেল, সঙ্গে সঙ্গে অমাবস্যা রাত্রির মধ্যে অদৃশ্য হয়ে গেল বাড়িটা। সুরেন্দ্রকে নিয়ে গ্রামের লোক খুব ধন্দে পড়েছে। বেশ কিছুদিন সবাই ভুলেই ছিল ওর কথা। ওর বাপ মারা যাবার পর ওদের বংশটাই মরে হেজে যেতে বসেছিল। ওর যখন 12-13 বছর বয়স, তখন চৌধুরী বাবুদের বাড়িতে রাখালি করত। একদিন মেজবাবুর চটি জোড়া পড়েছিল বৈঠকখানার সিঁড়িতে। ওছোড়া সেটা হাত দিয়ে না সরিয়ে পা দিয়ে সরাতে গিয়েছিল, অমনি চোখে পড়ে গেল মেজবাবুর। প্রচণ্ড ঠেঙানি খেয়ে ধুঁকতে লাগলো উঠোনে পড়ে। ছোঁড়ার নাকি চুরি টুরি হাতটানো হয়েছিল। ঠ্যাঙানি খাবার দিন বিকেলবেলা ছোঁড়াটা গ্রাম ছেড়ে পালালো। তারপর শোনা গিয়েছিল ছোঁড়াটা শহরে গিয়ে সাইকেলের দোকানে পাম্প দেয়। তারপর কেউ ওর খোঁজ খবর রাখেনি। সে এখন আবার ফিরে এসেছে মস্ত জোয়ানমদ্দ হয়ে। কোন ফ্যাক্টরিতে নাকি কাজ করে, গায়ে রঙিন রঙিন জামা, হাতে ঘড়ি, বিড়ির বদলে সিগারেট বেশি খায়। একদিন চৌধুরীবাবুদের বাড়ির সামনে গিয়ে থুক করে থুতু ফেললে, একবার না 3 বার। এমন কাণ্ড এ গ্রামে কেউ কখনো করেনি। ও বাড়িতে অবশ্য কর্তাবাবুরা কেউ থাকেন না এখন। এক গোমস্তা শুধু টিম টিম করছে। গোমস্তাবাবু বুড়ো মানুষ, তিনি আর কি করবেন? ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলেন শুধু। পাইক বরকন্দাজ তো নেই, আর একটাও এখন সংবৎসরের ধানই ওঠে না। গ্রামে কতকগুলোর চেলা চামুন্ডা জুটেছে সুরেন্দ্রর। ফ্রি হপ্তায় শনি রবিবার সে বাড়ি আসে। নিজেদের পোড়ো ভিটায় আবার ঘর তুলেছে, সেখানে চেলাগুলোকে নিয়ে হুল্লোড় করে। খাওয়া দাওয়া ভালোই জোটে কিনা ওখানে। গত মাসে ওর পূব পাড়ায় বহু কালের মজা দেখিটা সাফ করতে গিয়েছিল ওরা। সাফ হয়েছে না ঘেঁচু হয়েছে, শুধু জলে নেমে দাপাদাপি। সবাই জানে ওই দিঘিতে জক আছে, প্রতি বছর এক একজন করে মানুষ টেনে নেয়। ওদের দলেরও একজন মরতে বসেছিল। মাছ পুকুরে ডুব দিয়ে মাটি তুলতে গিয়ে আর দম পায়নি। হাঁকপাক করতে করতে যখন উঠল, তখন মুখখানা নীল হয়ে গেছে। তবু ওদের আক্কেল হয়নি, আবার সামনের সপ্তাহে নামবে। আরেক ঢং হয়েছে, অমাবস্যার রাত্রিরে দল বেঁধে কীর্তন গাইতে গাইতে ঘোরে। গায়ের অকর্মা ছোড়াগুলো এই এক কাজ পেয়েছে। সুরেন্দ্র নিশ্চয়ই ওদের নেশা ভাঙের খরচাপাতি দেয়। কয়েকজনকে নাকি শহরের ফ্যাক্টরিতে চাকরিও জুটিয়ে দেবে বলেছে। সেটাই বড় টোপ। ভূত কেনার ওছিলায় সুরেন্দ্র কি বলতে চায় তা অনেকেই বুঝেছে। সবাই তো আর ঘাসে মুখ দিয়ে থাকে না। কিন্তু এতকাল এত লোক যা নিজের চোখে দেখেছে তা মিথ্যে হয়ে যাবে। আর ভূতগুলোও হয়েছে মহা ফেরেববাজ। সুরেন্দ্রর দল দেখলে কিছুতেই সামনে আসে না। ভূতেরাও ওকে ভয় পায়। যা সন্ডামার্খা চেয়ারা, ভূতের বাবাও ওকে ভয় পাবে। দিন দিন তেজ বাড়ছে সুরেন্দ্রর। ক্রমাগত রেট বাড়াচ্ছে সে। আগে ছিল 10 টাকা, তারপর 20 টাকা, তারপর 50, এখন একেবারে 100 টাকা তুলেছে। এক ভূত ধরিয়ে দিতে 100 টাকা। ধরাতেও হবে না, দূর থেকে দেখিয়ে দিলে হবে, আর 2 জন সাক্ষী রেখে দেখালেই হবে। 100 টাকা শুনলেই মাথার রক্ত ছনছন করে। এ বাজারে 100 টাকা কে দেয়?
মানুষের জীবনেরই দাম নেই, আর একখানা ভূতের দাম 100 টাকা। শালাকে ভূতে ঘাড় মটকায় না কেন? নাকি ভূতেরাই নিজেদের দাম চড়াচ্ছে আর আড়ালে বসে মিটমিট হাসছে? সুরেন্দ্র নাকি প্রথম প্রথম গায়ে এসে নিতাইদের বলেছিল, মানুষের আত্মা বলে কিছু নেই। কথাটা শুনলেই গা ছমছম করে। মানুষের আত্মা নাই? তাহলে কোথা থেকে আসে আর কোথায় যায়? এ জন্মে দুঃখ কষ্ট সহ্য করলে পরকালে সুখ থাকে, আশা থাকে। আত্মাই যদি না থাকে তাহলে তার পরকাল কি? হারামজাদা এসব কথা যে বলে, মেরে তার মুখ ভেঙে দিতে হয়। প্রথমটা শুনেই মনে হয় সুরেন্দ্র নিশ্চয়ই কেরেস্তান হয়েছে। তাহলে শালাকে একঘরে করার অসুবিধা ছিল না। কিন্তু কেরেস্তান তো নয়, গত বছর সে যা ধুমধাম করে দুর্গাপুজো করলো। দুর্গাপুজো নিয়ে গত বছর একটা কাণ্ডই হয়েছিল। এ গায়ে একখানেই দুর্গাপুজো হয় চৌধুরীবাবুদের বারবাড়িতে, চিরকাল যেমন হয়ে আসছে। গত 5-7 বছর ধরে বাবুরা কেউ গায়ে আসেন না। জমিদারি লাঠি উঠেছে, আয়পত্তর কিছু নেই। তাহলে আসবে কেন? শুধু আছে ওই এক পেল্লার ভাঙা বাড়ি। বাবুরা আর পুজোর খরচও দেন না, কিন্তু মায়ের পুজো তো আর বন্ধ থাকতে পারে না। তাই গায়ের 5 জনে মিলে ভাগাভাগি করে খরচপত্র নিয়ে পুজোটা সারা হয় নম নম করে। গত বছর সুরেন্দ্র আর তার দলবল বললে, গায়ের লোকের পয়সাতে যদি পুজো হয় তো আর পুজো হবে গায়ের মাঝখানে চালা বেঁধে। জমিদারদের বাড়িতে হবে কেন? এ জমিদারদের কানাকড়ির মুরদ নেই যে জমিদারের, সে কেন শুধু শুধু পুণ্যি লুটবে? ব্যাটার এখনও রাগ আছে চৌধুরীদের ওপর। সে বাড়িতে বরাবর দুর্গোৎসব হয়, যে বাড়িতে হঠাৎ একবার বন্ধ হয়ে গেল, সে বাড়ির উপর মায়ের অভিশাপ নেমে আসে। সে কথা সুরেন্দ্র জানে। আর এই ব্যাটা জমিদার বাবুরা এখন তার মরমে মরেই আছে। তুই আর এতটা কি কতটা মারবি? অমন দুর্দান্ত ছিলেন মেজবাবু, তার ছোট ছেলে এখন জেল খাটছে। কলেজে পড়ার সময় মারদাঙ্গা করতে গিয়েছিল। এ মেজবাবুর আর এক ছেলে রেলের গার্ড। হে হে। শেষ পর্যন্ত সুরেন্দ্র প্রাইমারি স্কুলের মাঠে দুর্গাপুজো করিয়েই ছাড়ল। শহর থেকে চাঁদার বই ছাপিয়ে এনে পয়সা তুললে সব ঘর থেকে দুর্গাপুজোর ঠিক আগেই ধান ওঠে। লোকের হাতে 2-5টা পয়সা থাকে। গাঁয়ের যে 5টা ভদ্রলোক আগের বছর পুজোর সময় সর্দারি করতেন, তেনারাও ওদের সঙ্গে তখনও তক্কে ঝঞ্ঝাটে লেগে গেলেন। যে বাবুরা আগের বছর চাঁদা দিতেন 25 টাকা, তারা দিলেন 5 টাকা। সুরেন্দ্র চেলারাই মাঠের মাঝখানে ছাউনি বেঁধে মাকে নিয়ে এলেন। অষ্টমীর পুজোর দিন মাঝরাতে সুরেন্দ্রের যে কি নাচ! কবতল মাল টেনেছিল কে জানে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মোষের মতন চেহারা, বেটাকে দেখাচ্ছিল নন্দী ভিঙ্গির মতো। দুহাতে দুটো ধনুচি নিয়ে নাচতে নাচতে সে কি মা মা বলে চেল্লানি। নেশার ঝোঁকে পায়ের ঠিকানা নেই। একবার ঢলে পড়ছিল ধনুচিতে গনগনে আগুন। একবার তো সব শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ল। আগুন লেগে যে ওর চোখ দুটো কানা হয়নি, সে তো 7 পুরুষের ভাগ্যি। পড়লে তার উঠে না। ওর সাগরেদরা ওর নাম ধরে ডাকাডাকি করে, হাত ধরে টানাটানি করে, তবু কোনো সাড়া নেই। অত বড় লাশটাকে টেনে তুলে তোর কার সাধ্য? শেষ পর্যন্ত নেতাই যখন এক কলসি জল ঢেলে দিলেন ওর মাথায়, সেই সময় নিজে লাফিয়ে উঠে হো হো করে হাসতে লাগলো। এতক্ষণ ঢং করেছিল সব নেশাখোর যত কাণ্ড। মেজবাবুর ছেলে যখন এখন জেল খাটছে, গত বছর পুজোর ঠিক পরেই সে এসেছিল একবার গাঁয়ে, সঙ্গে 2 বন্ধু। আগে বাবুরা আসতেন মোটর গাড়িতে, এ ছেলে এলো মোটর সাইকেলে। তা ভালোই হয়েছে, মোটর সাইকেলের বেশ একখানা জমিদার শব্দ তো আছেই। অত বড় চৌধুরী বাড়ির 2-3খানা ঘরও এখন আসতো আছে কিনা সন্দেহ। উঠল তো সেখানেই। বুড়ো গুমস্তবাবু নিশ্চয়ই ছোটবাবুর জন্য সব লাগানি ভাগানি দিয়েছেন ছোটবাবুর কাছে। পরদিন পাঁচুমতির দোকানে ছোটবাবু নিজে এসে জিজ্ঞাসা করলেন, বলতে পারো সুরেন কোথায় থাকে? পাঁচুমতি সাবধানে বলল, কোন সুরেন? ছোটবাবু বলল, যে একবার গাঁয়ে 12 বারই পুজো করেছে, সে নাকি আবার ভূত ধরার দলও গড়েছে। পাঁচুমতি বলল, তা বাড়ি তো 5 মোড় ছাড়িয়ে আরও 1 মাইল, গাঁয়ের একেবারে কিনারে, কিন্তু রোজ তো সে গাঁয়ে থাকে না। কিন্তু সেদিন রবিবার, সুরেন্দ্র ঠিকই থাকবে। সবাই ভাবলো এবার সুরেন্দ্রর সঙ্গে লাগবে ছোটবাবুর। অবস্থা পড়ে গেছে, তবু তো জমিদারি রক্ত শরীরে, ফুটফুটে চেহারা এরকম চেহারায় মানুষ আজকাল গাঁ দেশে একদম দেখাই যায় না। যখন জমিদারি ছিল তখন 2-4 জন অন্তত ছিল, এখন সব শহরে। আগেকার দিন তো নেই যে ছোটবাবু পাইক পাঠিয়ে সুরেন্দ্রকে ধরে এনে জুতো পেটা করবে। বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেই মোটরসাইকেলে চলে গেল ফটফটিয়ে।
তারপর সুরেন্দ্রের সঙ্গে তার যে কী কথা হলো তা কেউ জানে না। তবে খানিক পথে দেখা গেল ছোটবাবু তার বন্ধুরা হাসতে হাসতে বেরিয়ে আসে সুরেন্দ্রের ঘর থেকে। কি একটা কথার পর ছোটবাবু সুরেন্দ্রের কান চাপড়ে দিতে চায়, কিন্তু সুরেন্দ্র অত্যধিক লম্বা বলে ছোটবাবুর হাত ঠিকমতো পৌঁছায় না। বরং ছোটবাবুর পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করতে কিছুতেই জিজ্ঞাসা না করে সুরেন্দ্র তার থেকে একটা তুলে নেয়। একেই বলে কলিকাল। দূর থেকে নিবারণ নিজের চোখে সব দেখেছে। কোনো কারণ না থাকলেও ছোটবাবুর প্যাকেট থেকে সুরেন্দ্রর এই সিগারেট তুলে নেওয়া দেখে নিবারণের মনে পড়েছিল সুরেন্দ্র সেই কথা, মানুষের আত্মা নেই, ও ভাবলেই যাতনা হয়। অবশ্য সুরেন্দ্র পরে একথা স্বীকার করতে চায়নি। যোগেন মাস্টার জিজ্ঞেস করেছিল। পাশাপাশি দুগায়ে মাঝখানে একটি স্কুল, সেই স্কুলে সরকারি নতুন মাস্টাররা আসে আর 2-1 বছর বাদেই চলে যায়। আবার অন্য মাস্টার আসে। শুধু থেকে গেল যোগেন মাস্টার। যোগেন মাস্টার বিকেলের দিকে নদীর ধারে একা একা বসে থেকে সূর্য ডোবা দেখে। ভাবুক মানুষ। সেই যোগেন মাস্টার হাটবারে একদঙ্গল লোকের মাঝখানে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো সুরেন, তুমি নাকি বলছো মানুষের আত্মা নেই? সুরেন্দ্র কখনো পড়েনি যোগেন মাস্টারের কাছে। সে বিড়ি লুকোয় না, কিন্তু চ্যাটাং চ্যাটাং কথাও বলে না। ঘাড় চুলকে জবাব দিল, সে তো আপনারই ভালো জানেন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত বুঝি? আমি কখনো আত্মা দেখি নাই। যোগেন মাস্টার গোঁপ এঁটো করে হাসিতে মুখ ভরিয়ে দিয়ে বললেন, আরে পাগল, এই যে বাতাসে আমরা নিঃশ্বাস নিই, সে বাতাস তো আর আমরা চোখে দেখতে পাই না। তার মানে কি বাতাস নেই? যারা শুনেছিল তারা মাথা নাড়ে। হ্যাঁ, জব্দ করেছে বটে যোগেন মাস্টার। এবার বলো বেটা, বাতাস নাই? সুরেন্দ্র বলল, বাতাস চোখে দেখা যায় না, কিন্তু ধরা যায়। যোগেন মাস্টার বলল, বাতাস ধরা যায়? বলো কি হে, কেউ কখনো তা পেরেছে? বুকের মধ্যে একটুখানি বাতাস ধরে রাখো, অমনি প্রাণ পাখি ছটপট করে উঠবে। কি উঠবে না? তোমরা কি বল? সকলেই মাথা নাড়ে। কাছেই দাঁড়িয়েছিল একটা বেলুনওয়ালা। সুরেন্দ্র একটা নেতানো বেলুন খপাত করে তুলে নিয়ে ফু দিয়ে তাকে ফুলিয়ে সেটা লাউ করে বলল। তারপর বলল সেটা ঠোঁট চেপে ধরে হাত দিয়ে বলল, এই দেখেন মাস্টারমশাই, বাতাস ধরলাম, আপনি বুঝিয়ে দেন তো আত্মাকে ধরা যাবে এইভাবে? আপনি বুঝিয়ে দিলে আমি মেনে নেব। মাস্টার বলল, আত্মাকে ধরবে? ও চিন্তা করাও পাপ। উনি কখনো ধরা ছোঁয়া দেন না। নৈডং ছিদ্রন্তি অং বং চং, তার মানে হলো গিয়ে আত্মাকে কখনো ছেঁদা করা যায় না, তাকে আগুনে পোড়া যায় না, জলে ডোবানো যায় না। আত্মা অজয়, অমর, অক্ষয়। সুরেন্দ্র বলল, মানুষ মরে গেলে যখন তাকে পোড়ানো হয় তখন কি ফুস করে আত্মাটা মুখ দিয়ে বেরিয়ে যায়? কোথায় যায়? মাস্টার বলল, তখন তা পরমাত্মার সঙ্গে মিশে যায়। পরমাত্মা হলো ঈশ্বর। সুরেন্দ্র বলল, মাস্টার বলল, কি কথাটা পছন্দ হলো না? তুমি মানলে না? সুরেন্দ্র বলল, মানবো না কেন? আপনার মতন পড়ালেখা জানা লোক যখন বলছে তখন কি আর ভুল বলবেন? যোগেন মাস্টারের জয়ে সবাই বেশ খুশি হয়ে অবাক হয় খানিকটা। সকলেই ভেবেছেন সুরেন্দ্র ফাটাফাটি তক্ক করবে মাস্টারের সঙ্গে। বেলুন ফুলিয়ে সে একটা বেশ তাক লাগিয়ে দিয়েছিল। তারপর সে এত সহজে মেনে নিল লক্ষ্মী ছেলের মতন। যোগেন মাস্টার বেশ পরিতৃপ্ত হয়ে সুরেন্দ্রর গা চাপড়ে দিলেন, যেন সে একটি বেশ ভালো ছাত্র। তারপর আবার জিজ্ঞেস করলেন, তুই নাকি ভূত ধরার ব্যবসা খুলেছিস? সুরেন্দ্র সঙ্গে সঙ্গে উত্তর দিল, আজ্ঞে হ্যাঁ, শহরের এক বাবু আমাকে অর্ডার দিয়েছেন, একটি ভূত যোগান দিলে 250 টাকা পাবো। আমি কিনবো 100 টাকায়, আর আমার মোটা লাভ। এই দেখেন না, এই হাট থেকে ব্যাপারীরা পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে 27 টাকা মন দরে, শহরে পাইকারি রেট ছাড়াবে 35 টাকায়। আমিও তেমনি চালানি ব্যবসা ধরেছি আর কি। যোগেন মাস্টার হে হে করে হেসে উঠলেন। সুরেন্দ্র ঠিক সেই তালে তাল মিলিয়ে হাসতে লাগল, যেন সে সত্যিই বেশ একটা মজার কথা বলেছে। পেয়েছিস একটাও? না। হে হে হে, এই কি ছেলে খেলা! ভূতের ব্যবসার কথা বাপের জন্মে শুনিনি। এসব কথা মন থেকে বাদ দাও। এত বড় সাংঘাতিক জিনিস কখন কি হয়ে যায় বলা যায় না। সুরেন্দ্র আবার একটা বিড়ি ধরিয়ে বলল, আপনার বাড়িতে একদিন যাবো মাস্টারমশাই। হাটের মধ্যে দাঁড়িয়ে সব কথা হয় না। আপনি জানেন আমার বাবাকে ভূতে গলা টিপে মেরেছিল। মাস্টার বলল, হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সুরেন্দ্র বলল, আমার বাবার ট্যাঁকে সেদিন ধান বেচা টাকা ছিল, আর এক আদলাও পাওয়া যায়নি। কে নিল সেই টাকা? আত্মা না পরমাত্মা? কার বেশি টাকার দরকার? আপনার ঠেঙে জেনে আসবো। গায়ের একটা লোকও সেদিন সাক্ষী দেয়নি। পুরনো খালটা মজে হেজে গেছে। সরকার থেকে সেই খালটা নতুন করে কাটানো হচ্ছে। এবার পাশের গাঁয়ের রহমান সাহেব সেই খাল কাটার ইজারা নিয়েছেন। এ খাল দিয়ে আবার জল বইলে এই তল্লাটে চাষের সুবিধা হবে, এ কথা ভেবেই নিবারণ নিজেকে ভ্যাংচায়। 2.5 বিঘে জমি ছিল, গত ফাগুনে তা বন্ধক রাখতে হয়েছে। না রেখে উপায় ছিল না। নিবারণ নিজেই বড় শক্ত অসুখে পড়েছিল। যদি তার ছেলে, মেয়ে, বউ বা বাপের অসুখ হতো,
সে জমি বন্ধক দিত না কিছুতেই, কিন্তু সে নিজে তাদের সংসারের একমাত্র রোজগারি পুরুষ। সে মরে গেলে আর সকলকে বাঁচাতো কে? তার বাপ তো 3 কেলে বুড়ো, কুটোটি নাড়বার পর্যন্ত ক্ষমতা নেই, তবু এখনও রাক্ষসে খিদে আছে, মরেও না কিছুতে। তার অন্য ভাইরা কেউ বাপকে নেয়নি নিজের সংসারে, শুধু নিবারণেই যত জ্বালা। মহাজনকে সে বলে রেখেছে ভাগ চাষের সত্ত্ব তারই থাকবে, নিজের জমিতে সে ভাগ চাষি হবে, ধান উঠে গেলে ওই জমিতে সে ফুলকপি বসাবে। সরকার বাহাদুর খাল কাটাচ্ছেন, আর 2 বছর আগে কাটতে পারেনি যখন জমিটুকুন নিবারণের নিজের ছিল। এখন ভাগ চাষ করে সে সংসারের পেট ভরাবে, নাকি বন্ধকি দেনা শুধবে? দৈনিক 50 জন লোক লাগে খাল কাটার কাজে। সারা গায়ের লোক গিয়ে হামলে পড়েছিল, কারোর হাতে এখন কাজ নেই। নিবারণরা বংশ পেশায় ঘরামি, এখন কাজ জোটে না। 1 কাহন খড়ের দাম 24 টাকা। যাদের হাতে 2 পয়সা আছে তারা টালি দিয়ে চাল ছাইছে, সেজন্য শহর থেকে মিস্ত্রি আসে। রহমান সাহেব নিজের গাঁ সোনামুড়ি থেকে মাটির কাটার মজুর নিয়ে এসেছিলেন 50 জন। সেই নিয়ে পরশুদিন খুব হল্লা হয়ে গেল। খালটা 2 গাঁয়ের মাঝখানে, তাহলে শুধু 1 গাঁয়ের লোক কাজ পাবে কেন? এ গাঁয়ে কাজের মানুষ নেই? রহমান সাহেব ঠান্ডা মাথার মানুষ, সব শুনে টুনে উনি ঠিক করে দিয়েছেন যে প্রতিদিন 1 গাঁ থেকে 50 জন করে আর ও গাঁ থেকে 50 জন করে কাজ পাবে। 1 লোক পরপর 2 দিন কাজ পাবে না, 4.5 টাকা রোজ আর 1 বেলা খোরাকি। নিবারণ গতকাল কাজ পেয়েছিল, আজ পাবে না। ঘরামির ছেলে বেশ শেষ পর্যন্ত মাটি কাটার কুলি। আজকাল অত কিছু ভাবলে হয় না, ভাত এখন চিজ, খোদার সঙ্গে 19-20। আজ আর কাজ নেই, শুধু নিবারণ। তবুও নিবারণ খালধারের কাছে যাচ্ছে, অন্য কোনো কাজও নেই এখন, তবুও ওসব দেখতে ভালো লাগে। যেতে যেতে তার বারবার মনে পড়ে সুরেন্দ্রর কথা। সুরেন্দ্রকে সে কিছুতেই পছন্দ করতে পারছে না। সুরেন্দ্রর স্বাস্থ্য ভালো, পকেটে পয়সা ঝমঝমিয়ে বেড়ায়। এসব মানুষ একবার গ্রাম ছেড়ে শহরে গেলে আর ফেরে না। সুরেন্দ্র ফিরল কেন? আবার বিদায় হলেই তো পারে। পকেটে তার 100 টাকা, কিন্তু এমনিতে তো সে কারুকে দেবে না, ভূত কেনার বায়না। নিবারণের গা জ্বালা করে। 100টা টাকা পেলে এখন সে কতদিন সুরাহ হতো, কতদিকে তার সুরাহ হতো। সেই টাকা একজনের পকেটে আছে, অথচ সে পাবে না। এই পৃথিবীর কারুর থাকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি, আর কারো কিছুই কোনো প্রয়োজনটুকু মেটাতে পারে না কেউ। এটাই বুঝি ভাগ্যের নিয়ম। কতজনে কত ভূত দেখে, আর তার ভাগ্যে জোটে না একটাও। সন্ধ্যের পর সে এদিক ওদিক তাকিয়ে খোঁজে, চমকে উঠে 2-1 বার, তারপর ভালো করে চোখ কচলে দেখে, না, একটা কলা গাছ কিংবা বেল গাছ, দূর দূর দূর। এ আরও রাগ হয় সুরেন্দ্রর উপরে। খালপাড়ের উঁচু বাঁধটার উপরে এসে দাঁড়ায় নিবারণ। বুক চিতিয়ে নিঃশ্বাস নেয়। খালি পেটে বেশি হাওয়া খেলে পেট গুলিয়ে ওঠে, মন খারাপ লাগে। 50টা লোক একসঙ্গে মাটি কাটছে, ওরা যেন সবাই আলাদা। নিবারণ ওদের কেউ নয়। আর খানিক বাদে ওরা নগদ 4.5 টাকা পাবে, নিবারণ পাবে না। কদিন ধরে তার বউটা পেট ব্যথায় কাতরাচ্ছে, রাত্রির বেলা ঘুঙিয়ে ঘুঙিয়ে কাঁদে। এই সময় ওর একটু ভালো মন্দ খাওয়া দরকার, একটু দুধ পেলে শরীরটার পুষ্টি হয়, পেটের বাচ্চাটা। কিন্তু দুধ, কতদিন আগে পয়সা দিয়ে সে দুধ কিনেছে মনেই পড়ে না নিবারণের। পুকুরের ধারে কলমি শাক পাতা আপনি জন্মায়। কদিন ধরে সেই কলমি শাক সেদ্ধ আর ফ্যান ভাত চলছে। আকাশটাকে গাঢ় রঙিন লাল রঙে ভাসিয়ে সূর্যদেব অস্ত যাচ্ছেন। এই সময় আকাশটাকে ভগবানের রাজবাড়ির মতন মনে হয়। সেদিন হাত তুলে মনে মনে নিবারণ বলল, এ জন্মে অনেক দুঃখ কষ্ট পেয়ে গেলাম, হে ভগবান, পরজন্মে একটুখানি সুখ দিও, যেন দুবেলা পেট পুড়ে 2টো ভাত খেতে পাই, আর ছেলেপুলেগুলোদের হাতে একটু নাড়ু বাতাসা দিতে পারি। ডান দিকে খানিকটা দূরে নিম গাছের তলায় একটা ছোটোখাটো জটলা। বিনা পয়সায় 2-1টা বিড়ি খাওয়ার লোভে নিবারণ সেই দিকে গেল এবং এগিয়ে গিয়ে একটা চমকপ্রদ খবর শুনল। সঙ্গে সঙ্গে একটা হিংস্র আনন্দে জ্বলে উঠল তার চোখ মুখ। সে যেন এবার তার সব পরাজয়ের প্রতিশোধ নেবে। উত্তেজিত আলোচনার মধ্যে জোর করে মাথা গলিয়ে নিবারণ জিজ্ঞাসা করল, এসব কথা ছাড়ো দেখিনি, কেউ নিজের চোখে দেখেছে? সোনার রং গায়ের বাঙাল চারু বলল, নিজের চোখে দেখিনি, কি চাটাম মারছি নাকি? নিবারণ ব্যগ্রভাবে জিজ্ঞেস করল,
এখনো আছে? এই তো ভানু দেখে এসেছে একটু আগে, মাটিতে গইড়ে ছটফটাচ্ছে। সত্যি রে ভানু? ভানু অতি সরল নির্বোধ লোক, 20-22 বছর বয়স থেকেই তার মাথায় টাক। সবাই জানে মিথ্যে কথা বানিয়ে বলার ক্ষমতা নেই ভানুর। ভানু বলল, হ্যাঁ দেখেছি, কালো জাম গাছটার তলায় মাটিতে পড়ে ছটপট করছে আর গ্যাঁজলা বেরোচ্ছে মুখ দিয়ে। ওঝা এসে এমন ধুনো জ্বেলেছে যে চোখ জ্বালায়, আমি আর তিষ্ঠতে পারলাম না। নিবারণ রাগ করে বলল, ওঝা, তোদের শালার কি ঘটে বুদ্ধি নেই হবে না কোনো দিন? সুরেন্দ্রকে খবর দিসনি কেন? সে বাঞ্চোত, সে বড় তড় পায়। সে হারামির বাচ্চাটা আজ দেখাক তার কতখানি মরুদ। ভানু বলল, সুরেন্দ্র তো টাউনে, শালাকে টাউন থেকে ধরে নিয়ে আয়। ওর ইচ্ছে মতন তেনার কি শুধু ছুটির দিনে দেখা দেবেন নাকি? মাঝে মাঝে রাত্রিবেলায় সুরেন্দ্র টাউন থেকে বাড়ি ফিরে আসে। কোন মাগিকে নিয়ে নাকি ওর মনে ধরেছে। তবে ডাক না শালাকে। সকলে হৈ হৈ করে খালপাড়ের বাঁধ থেকে নেমে গ্রামের দিকে ছুটে গেল। সুরেন্দ্রের বাড়ি গ্রামের একটিরেই। বাড়ির লপ্তের ধানি জমি এককালে তাদেরই ছিল। তার বাপ ছিল খুব শক্ত হাতের চাষি, কথাবার্তায় কাউকে রেয়াত করতো না। অল্প জমিতে গায়ে খেটে সে নিজের বউ ছেলেকে দুবেলা খাইয়ে পরিয়ে রেখেছিল। সে জমি জেরাত সব গেছে, কিন্তু বাড়িটি এখনো আছে। গ্রামের এই এক অদ্ভুত নিয়ম, সবসময় ফন্দি ফিকির করে ওর জমি কিংবা বাগান নিজের ভাগে নিয়ে নিতে চায়। মিথ্যে মকদ্দমা লাগে, তাছাড়া গাজোয়ারি দখল তো আছেই। কিন্তু অন্যের বসত বাড়ি কেউ চট করে দখল করতে চায় না। সব গ্রামেই একখানা দুখানা বসত বাড়ি ফাঁকা পড়ে থাকে। মালিকের কোনো পাত্তা নেই, দিনের বেলা ঘুঘু চড়ে সেখানে। তবু অন্য কেউ সে বাড়িতে চট করে বাস করতে আসে না। তাতে বাস্তু দেবতা অসন্তুষ্ট হন, অভিশাপ দেন। সেই জন্যই এমনকি পাশের বাড়ির লোকও আত্মীয় কুটুম হঠাৎ এসে পড়লে নিজের বাড়িতে জায়গা না থাকলেও তাদের সেই ফাঁকা বাড়িতে থাকতে পাঠায় না, বরং সেই পোড়ো বাড়ি হয়ে থাকে সেটা। তা ভালো, লোকে জানলা দরজাগুলো খুলে নিয়ে জ্বালানি করে। সুরেন্দ্র নিজেদের বাড়িটাতে জানলা কপাট বসিয়ে আবার বাসযোগ্য করে তুলেছে। শহরে তার ফ্যাক্টরির পাশে নিজস্ব কোয়ার্টার আছে, সেখানে পাকা নর্দমা আর কলের জল। তবু সুরেন্দ্র আজকাল প্রায়ই গ্রামের বাড়িতে এসে থাকতে ভালোবাসে। এই মাটিতে তাকে টানে। একদিন মাঝরাত্রিরে নিজের ঘরে একা শুয়ে থেকে সুরেন্দ্র আপন মনে কাঁদে। গলগল করে চোখে জল বেরোয়। অত বড় দশাশয় লোকটা যে কাঁদতে পারে তা কেউ বিশ্বাস করবে না। সুরেন্দ্র কাঁদে একা। তার খুব কষ্ট হয় তার মার কথা ভেবে। একদিন নিষ্ঠুরের মতন সে তার মাকে ছেড়ে চলে যায়। চৌধুরী বাবুরা বিনা দোষে তাকে শুয়োর পেটা করার ফলে তাকে সে রাগে অন্ধ হয়ে গিয়েছিল। মায়ের কথা তখনও তার মনে পড়েনি। সে পালিয়েছিল। তার মা খেতে না পেয়ে কেঁদে কেঁদে মরে গেছে এই ঘরে। তার মায়ের নাকি অলৌঠ হয়েছিল বলে গাঁয়ের কেউ তাকে ছোঁয়নি। 3 দিন ধরে বাসি মোড়া পড়েছিল সে এখানে। তারপর থেকে আর ভয়ে কেউ এ বাড়িতে পাশ মারাতো না। সুরেন্দ্র এতদিন বাদে ফিরে এসেছে এই গাঁয়ের উপর প্রতিশোধ নিতে। এখন তার পকেটে টাকা আছে, শরীরে বল আছে, মনে জোর আছে। তবু সে আর তার মাকে ফিরে পাবে না। নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে সুরেন্দ্র একবার ভাবে, একদিন সে এই গ্রামেরই কোনো মেয়েকে বিয়ে করবে, তাহলে তখন এই গ্রামের উপর তার রাগ পড়ে যাবে। কিন্তু সেরকম মেয়ে কই, কারুকেই আর চোখে পড়ে না। রূপের কথা ছেড়েই দাও, একটারও স্বাস্থ্য ভালো নয়, কারোর ভালো করে বুকটুকু ওঠেনি। বাইরে থেকে কে যেন মোটা গলায় ডাকে, সুরেন্দ্র, সুরেন্দ্র, ঠিক যেন তার বাবার গলা। সুরেন্দ্র শুয়ে শুয়ে হাসে। গায়ের উটকো ছেলেরা তাকে নানা রকমভাবে ভয় দেখাবার চেষ্টা করেছে অনেকবার। টিনের চালে ঢেলা ছুঁড়েছে, জলে ডোবানো বেড়াল ছেড়ে দিয়েছে ঘরের মধ্যে। একদিন তক্কে তক্কে থেকে সুরেন্দ্র কয়েকটা ছোড়াকে ধরে ফেলে বেধড়ক ধোলাই দিয়েছিল। তারপর থেকে ওসব উৎপাত অনেকটা কমেছে, কিন্তু 2-4 জন এখনও তার পিছনে লেগে আছে। আবার ধরতে পারলে হয়। আবার সুরেন্দ্র সুরেন্দ্র বলে ডাক উঠতেই সে বাইরে বেরিয়ে এলো। কেউ নেই। আকাশে তৃতীয়ার ফালি চাঁদ কয়েকটা চামচিকে উঠতে উঠতে চাঁদের দিকে যাচ্ছে। পরপর 4টি নারকেল গাছের সব কটা পাতা এখন
হাওয়ায় উত্তরমুখ। কেউ নেই, তবুকে ডাকলো। সুরেন্দ্র চারিদিকে ঘুরে ঘুরে তাকায়। খানিক আগে সন্ধে হয়েছে, এর মধ্যে গ্রামে ছড়িয়ে পড়েছে মোহনিদ্রা। সুরেন্দ্র নিজের কপাট বুকে হাত বুলিয়ে মনে মনে বলল, ওরকম হয়, একলা থাকলে ওরকম শোনা যায়, আর বেশি দিন একলা থাকতে ইচ্ছে করছে না। অন্ধকারের মধ্যে দূর থেকে কারা যেন হেঁটে আসছে। 7-8 জন মানুষ, তারা আসছে প্রায় দৌড়ে দৌড়ে এ বাড়ির দিকেই। সুরেন্দ্র স্থিরভাবে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে লাগলো। দলের প্রথমে আছে নিতাই। সে লাফাতে লাফাতে এসে বলল, সুরেন্দা, ও সুরেন্দা, জবর খবর আছে, আমি তোমার কাছেই আসছিলাম, পথে এনাদের সঙ্গে দেখা হলো, জবর খবর, জবর খবর। সুরেন্দ্র বিনা উত্তেজনায় বলল, কী খবর? সোনারং গায়ের সর্বানন্দ দাসের পুতের বউকে ভূতে ধরেছে। সুরেন্দ্র ঠাট্টা করে বলল, বটে, কতখানি ভাং খেয়েছিস? এবার অন্য 4-5 জন এগিয়ে এসে বলল, সাচ্চা কথা, সর্বানন্দের ছেলে বিভূতির বউকে পেত্নিতে ধরেছে। সকাল থেকে মাটিতে পড়ে ছটপটাচ্ছে, তার মুখ দিয়ে কথা বলছে পেত্নিটা কী সব কুৎসিত কথা। ঠাট্টার সুরটা বজায় রেখেই সুরেন্দ্র বলল, বটে, কী কুৎসিত কথা বলতো শুনি? সে তুমি গেলেই নিজের কানে শুনতে পাবে। আপনারা কেউ শোনেননি? কেউ চোখে দেখেছেন? নিবারণ উগ্র গলায় বলল, আলবাত দেখেছে, এই তো চারু আর ভেনো দুজনেই দেখেছে। ওঝা এসেও সে পেত্নীকে ভাগাতে পারছে না। সর্বানন্দের ছেলে বিভূতি কোথায়? সে দুর্গাপুরে কাজ করে। ওদের বাড়ির কেউ আছে এখানে? ওদের বাড়ির কেউ তো ডাকতে আসেনি আমাকে। কেন, আমরা বললে তুই যাবি না? আমাদের কথা নয়, আমরা কি ফেল না? দেখো, আমি সাপ কথা বলি। সর্বানন্দের বাড়ির 2-2.5 মাইল রাস্তা। এতখানি রাস্তা উড়ো কথা শুনে শুধু মুধু যেতে হয়, তার চেয়ে ঘরে বসে কীর্তন গাওয়া ভালো। নাকি তুই ভয় পাচ্ছিস এখন? সুরেন্দ্র এবার হাসলো। এত বয়স্ক লোকেদেরও তার মুখে তার খুব ছেলে মানুষ বলে মনে হয়, এদের মাথায় গোবর। সে বলল, আমার অমন লাভের কারবার, তাতে কি আর ভয় পেলে চলে? কিন্তু খাঁটি মাল পাচ্ছি কোথায়? এবার গিয়ে দেখ না। যাচ্ছি তাহলে, কিন্তু গিয়ে যদি সে ভ্যাঁওতা, তাহলে কিন্তু ফুত্তম করে ছাড়বো বলে দেখছি। আমার সঙ্গে মাজাকি করো না, আমি সরল কথার মানুষ। সুরেন্দ্র ঘরের মধ্যে ফিরে গেল রেডি হয়ে নিয়ে। অন্যরা তখন বাইরে দাঁড়িয়ে রইল। শুধু নিতাইয়ের অধিকার আছে ঘরে ঢোকার। সুরেন্দ্র একটু ঝোলার মধ্যে কয়েকটা জিনিস ভরে নিচ্ছে। একটা ছোট টিনের বাক্স, তার মধ্যে কী আছে নিতাই জানে না। একটা টর্চ, একটা বান্ডিল ব্যান্ডেজের কাপড়, আর একটা বিলিতি মদের, দেশি বিলিতি খালি বোতল। নিতাই জিজ্ঞেস করলো, সুরেন্দা, খালি বোতল নিচ্ছ কেন? একগাল হেসে সুরেন্দ্র বলল, জানিস না, এই বোতলের মধ্যে পেতনিটাকে ভরবো। ভূত পেতনির বোতলকে বড় ডরায়। যেই বোতলটা তুলে ধরবে অমনি তার মধ্যে শুরুত করে এসে ঢুকে পড়বে। শালা, তুইও এদের কথায় নিচেছিস না? ঝোলাটা কাঁধে নিয়ে বাইরে বেরিয়ে সুরেন্দ্র বলল, চলো। কয়েক পা এগিয়ে নিবারণ তাকে জিজ্ঞেস করলো, টাকা এনেছিস তো সুরেন? 100 টাকা দিবি বলে কথা দিয়েছিস, আজ তোর কথা খসবে। সুরেন্দ্র নিষ্ঠুরের মতো উত্তর দিল, তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন নিবারণকা? ভালো মাল পেলে আমি দাম দেব। টাকা যদি পায় তো সর্বানন্দ দাস তোমাকে কি আর তার 1 পয়সাও দেবে? নিবারণ খানিকটা চুপসে গেল। তবু সে মনে মনে বলল, তা আমি পেলাম আর না পেলাম, তবু তো তোর পকেট থেকে টাকা খসতে দেখলে আমার আনন্দ হবে। হারামির বাচ্চা, তো তেজ আজ ভাঙবে। সর্বানন্দ দাসের অবস্থা এককালে বেশ সচ্ছল ছিল, এখন তার তেমন রমরমা নেই। জমি জায়গা বেহাত হয়ে গেছে। তবু তার বড় ছেলে শহরে চাকরি করে বাড়িতে টাকা পাঠায়। বাড়িটি বেশ সুন্দর, মস্ত বড় উঠোনের চারপাশে 4টি ঘর, আর সে বাড়ি ঘিরে রয়েছে অনেকগুলি সুপারি গাছ। রান্নাঘরের পাশ দিয়ে একটি সুপারি গাছে ঘেরা পথ চলে গেছে পুকুর পাড় পর্যন্ত। উঠোনের এক কোণে একটি বড় কালো জাম গাছ। বাড়িটি এখন ভিড়ে ভিড়াক্কার। সেই ভিড় সামলাবার চেষ্টারও কারণেই যার যা খুশি করছে। লোকের চেঁচামেচিতে কান পাতা যায় না। সেই সঙ্গে ধূপধুনোর ধোঁয়া, একটা হ্যাজেকের আলো ঘিরে উড়ছে অসংখ্য পোকা। সর্বানন্দের পুত্রবধূ শান্তি শুয়ে আছে উঠোনে। তার সর্বাঙ্গের পোশাক ভেজা, মাথার চুল জল কাদায় মাখামাখি, চোখ দুটি বন্ধ, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে অনবরত। শরীরটা কিছুক্ষণ নিস্তব্ধ, মাঝে মাঝে হঠাৎ বেঁকে দুমড়ে উঠছে যেন অসহ্য যন্ত্রণায়। বড় একটা মাটির মালসাই টিকের আগুন জ্বেলে তাতে একটু একটু ধুনো দিচ্ছে সর্বানন্দ নিজে, আর শান্তির পাশে বসে অনবরত ওঝা মন্ত্র পড়ে যাচ্ছে চোখ বুজে, তার হাতে একটা ঝাঁটা।
ওঝাটি বেঁটে বাঁটকুল। এ গ্রামের মহাদেব ওঝা ছিল দারুণ নামডাক। আশপাশের 10-20খানা গাঁ থেকে তার বায়না হতো। চেহারাও ছিল সাংঘাতিক, দেখলেও ভয় ও ভক্তি দুটোই জাগত। মেয়ে মানুষের মতন কোমর পর্যন্ত লম্বা চুল, এদিকে গাল ভর্তি চাপ দাড়ি, টকটকে লাল রঙের কাপড় পরা, চোখ দুটো সেই রকম লাল, হাতে একটা ডান্ডা। সেই মহাদেব ওঝা নাকি মন্ত্রের জোরে ভূত পেতনিতে তিড়িং বিড়িং করে নাচতে পারত। মাস 6 আগে সেই মহাদেব ওঝা মারা গেছে। সে নাকি নিজের শরীরের মধ্যে একসঙ্গে দুটো ভূত ঢুকিয়ে আটকে রাখতে গিয়েছিল। পুরুতের ছেলে যেমন পুরুত হয়, তেমনি ওঝার ছেলে ওঝা হয়েছে। কিন্তু বাপের চেহারা তো পায়নি ছেলে, বয়স তো তার মাত্র 20-22। দেহটি নদোষ নদোষ, তা হোক, বাপের কাছ থেকে মন্ত্রগুলো তো সব পেয়েছে। তার একটা বড় গুণ হচ্ছে সে জিভ দিয়ে নিজের নাক ছুঁতে পারে। মহাদেবের ছেলের নাম সুবল। সে মাটিতে জোড়াসন করে বসে খুব ভাব দিয়ে মন্ত্র পড়ে যাচ্ছে, আর বউটি সেই মাঝে মাঝে বউটিকে সে বউটি বেঁকে দুমড়ে যা উঠছে, অমনি সে হাতে ঝেঁটা দিয়ে সপাং সপাং করে পেটোচ্ছে। মহাদেব ওঝা নাকি মারের চোটে রক্ত বার করে দিত। সুবল অত জোর মারতে না পারলেও গালাগাল করছে জোরে জোরে। শান্তি একবার বেশি করে হাত পা ছুটতেই সুবল ওঝা এক হাতে তার চুলের মুঠি চেপে ধরে মারতে মারতে বলল, যা যা অবাগির বেটি, শতেক ভাতেরে দূর হ দূর হ দূর হ। সুরেন্দ্র ভিড় ঠেলে এসে উঠোনের মাঝখানে দাঁড়ালো। মিশমিশে কালো জমদূতের মতো তার চেহারা, রাগে চোয়াল দুটো শক্ত হয়ে গেছে। প্রথমে তার ইচ্ছে হলো সুবল হারামজাদাটাকে ক্যাঁত ক্যাঁত করে দুটো লাথি কষায়। শোরের বাচ্চাটা মেয়ে ছেলের গায়ে হাত তোলে। সুরেন্দ্র দুপা এগিয়েও গেল তার দিকে, কিন্তু শেষ পর্যন্ত মারল না। তার মনে পড়ল ফাদার পেরেরার কথা, নিতান্ত আত্মরক্ষার কারণ ছাড়া কারুকে মারতে নেই, যখন তখন মারামারি করে জন্তুটা। তুমি তো মানুষ সুরেন্দ্র। সে ঝুঁকে সুবলকে বলল, দেখি কর্তা, ছাড়ো ছাড়ো, আমি একটু দেখব। আজ যদি মহাদেব ওঝা থাকতো তাহলে তুলকালাম কাণ্ড বেঁধে দিত একটা। মহাদেব ওঝার কাজে কেউ কখনো বাধা দিতে আসেনি, বাধা দিতে সাহস করেনি। সুরেন্দ্রর মতন শাহজওয়ানকেও গ্রাহ্য করতো না সে। তার গায়েও শক্তি কম ছিল না, কিন্তু ছেলেটি হয়েছে অকাল কুষ্মাণ্ড। সুবল মিনমিন করে বলল, আমার কেস, তুমি দেখবার কে? বেটিকে এই তাড়ালুম আর আরেকটুখানি। সুরেন্দ্র তাকে পোকামাকড়ের মতো অগ্রাহ্য করে বলল, সরো সরো সরো। তারপর সর্বানন্দকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? সর্বানন্দ বিবর্ণ মুখে একটি হাত তুলে বলল, ওই জাম গাছটা। সুবলই এবার বাকিটা বলল। আজ ভোরবেলা বাসি কাপড়ে এই বউটি ঘর থেকে বেরিয়েছে। তখনও ভালো করে সূর্য ওঠেনি। ঘর থেকে উঠোনে পা দিয়েই দেখল 3টে কই মাছ। একটা বড় মাটির হাঁড়িতে কাল রাত থেকে কই মাছগুলো জিয়ানো ছিল। এ বাড়িতে প্রায়ই এরকম জিওল মাছ রাখা থাকে। কোনো ক্রমে হাঁড়িটা কাত হয়ে পড়েছিল, তার থেকে বেরিয়ে এসেছে কয়েকটা মাছ। বেড়ালে যে খেয়ে ফেলেনি তাই ভাগ্য। বেড়াল অবশ্য জ্যান্ত কই মাছকে ভয় পায়, তাই বউ তাড়াতাড়ি মাছগুলোকে ধরে হাঁড়িতে ভরল। সেই আঁশ হাত না ধুয়ে মুছে ফেলল কাপড়ে। তারপর ঘুম চোখে জল খালাস করে আবার ঘরে ফিরে শুতে যাবে এমন সময় এই পর্যন্ত বলে সুবল থামল। উপস্থিত অন্যান্য লোকেরা এই ঘটনা ইতিমধ্যে প্রায় 50 শুনেছে, তবু সুবল খানিকটা নাটকীয় করবার জন্য বলল, ওই জাম গাছে ওত পেতে বসেছিল দুটিতে 2 দুষ্টু আত্মা। ওরা তো এইসবই সুযোগই খোঁজে। বাসি কাপড়ে আঁশ হাত মুছেছে, তার উপর পেচ্ছাপ করে পায়ে এসে জল দেয়নি। বউ যেই জাম গাছতলাতে দিয়ে আসছে অমনি গাছের একটা ডাল নিচু হয়ে নেমে এসে মারল তার মাথায় একটা ঝাপটা। ব্যাস, সেই যে পড়ে গেল উঠোনে, তাকে আর নড়ানো যায় না। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, অত ভোরে আর কেউ জেগেছিল? কেউ দেখেছে যে বউ কই মাছ ধরেছিল কিংবা পায়ে জল দেয়নি? সুবল বিজ্ঞের মতো বলল, দেখতে হবে কেন, আমি তো কেস দেখেই বুঝে গেছি। ওই যে বারান্দায় জিওল মাছের হাঁড়িটা এখনো রয়েছে। সুরেন্দ্র বলল, সুবল বলল, প্রমাণ চাও, দেখবে? হাতের ঝাঁটা দিয়ে শান্তিকে খুব জোরে একটা বাড়ি মেরে বলল, হারামজাদি, ছোট লোকের নাঙ্গি, বল বল বল, বউ বাসি কাপড়ে মাছ ধরিনি? শান্তির মুখ দিয়ে আওয়াজ বেরোলো, ওই দেখো, শিকার পেয়েছে। আরও শুনবে? আবার সে শান্তিকে ঝাঁটা মেরে বলল, গুখাগি বল, গাছের ডাল নিচু হয়ে এসে মাথায় মারেনি? বল, মারেনি? এবার শান্তির মুখ দিয়ে স্পষ্ট আওয়াজ বেরোলো, মেরেছে।
সুবল সগর্বে মুখ ঘুরিয়ে তাকালো। সুরেন্দ্র সুবলের হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে ফেলে দিল দূরে। শান্তি এ গ্রামের মেয়ে নয়, সর্বানন্দের মামার বাড়ি রসা পাগলা গ্রামের বেড়াতে গিয়ে সর্বানন্দ এই মেয়ে পছন্দ করে এসেছিল। মেয়েটি কিছু লেখাপড়া জানে। সর্বানন্দর ছেলে বিভূতি মহকুমা শহরে বিএ পাস দিয়ে এসছে। তার সঙ্গে এই মেয়েকে মানিয়েছিল ভালো। ঘরের বউ হয়েও শান্তি জোড়া বিনুনি করতো অনেক দিন। শহরে খরচ বেশি বলে বিভূতি এই 2 বছর হলো বউকে গ্রামের বাড়িতে রেখেছে। সে 9 মাসে 6 মাসে একবার আসে, কখনো বাচ্চা কাচ্চা হয়নি। এখনও বাচ্চা কাচ্চা হয়নি। ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে বউ বাঁচা। সুরেন্দ্র তাকিয়ে রইল শান্তির দিকে। একটু আগে উপুড় হয়েছিল, এখন সে চিত হয়েছে। একটা হাত চাপা পড়েছে পিঠের তলায়, মুখটা মাটির দিকে ফেরানো। ভরা যৌবনের এক নারী অতগুলো লোকের চোখের সামনে পড়ে আছে মাটিতে। ভিজে কাপড় সেটে গেছে গায়ের সঙ্গে। আঁচলাটা অজগর সাপের মতো গোল হয়ে কুণ্ডলি পাকিয়ে আছে পায়ের কাছে। কোমরের কষিও আলগা, চোখ দুটো খোলা, কিন্তু সে চোখে কোনো দৃষ্টি নেই। বাঁজা মেয়েদের স্বাস্থ্য ভালো হয়। সুরেন্দ্র এই পর্যন্ত 2 গায়ের মধ্যে শান্তির মতন সুন্দরী আর দেখেনি। সুবল বলল, একসঙ্গে দুটো দুষ্টু আত্মা এসে বসেছিল এই জাম গাছটায়। মদ্দাটা এখনো বসে আছে ওখানে। আমি জাম গাছটার চারপাশে গন্ডি কেটে দিয়েছি, ওদিকে আসতে পারবে না, এদিকে আর আসতে পারবে না। পেতনিটা সে দিয়েছে বউয়ের শরীরে, একসঙ্গে ছাড়া দুটোতে যাবে না। সুরেন্দ্র এগিয়ে গেল জাম গাছটার দিকে। সুবল চেঁচিয়ে বলল, ওদিকে যেও না, ওদিকে যেও নি, গায়ে বাতাস লেগে যাবে। তোমার গাছে বাতাস লেগে যাবে বলে দিচ্ছি। মদ্দাটা এখনও বসে আছে, দেখো না, হাওয়ায় বাতাস নেই, তবু ডগার ডালটা আপনা থেকেই নড়ছে। ফ্যাকাশে জ্যোৎস্নায় সত্যি সত্যি মনে হয় জাম গাছের ডালটা দুলছে একটু একটু করে। ভিড়ের মধ্যে থেকে কে যেন বলল, ও যেতে চাই, যাক না। সুরেন্দ্র নিচু হয়ে তার খাকি প্যান্ট গুটিয়ে ফেললো হাঁটু পর্যন্ত। তারপর তত্তর করে উঠে গেল জাম গাছে সবচেয়ে মোটা ডালটার উপরে এক পা দাঁড়িয়ে হেঁড়ে গলায় চেঁচিয়ে বলল, কোথায় সে? সুবল বলল, আরও উপরে, একবারে ডগায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হাসছে বেটা, আর একটু উপরে ওঠো, টের পাবে, ওঠো। সুরেন্দ্র বুঝলো ওর চালাকিটা। জাম গাছের ডাল তেমন মজবুত নয়। তাদের বাড়িতে একটা জাম গাছের পিঁড়ি ছিল। কথা নেই বার্তা নেই, একদিন এমনি সেটা মাঝখান থেকে ফেটে দুভাগ হয়ে গেল। এখন সে তার অত বড় শরীরটা নিয়ে যদি আরও উপরে ওঠে তাহলে হঠাৎ করে ভেঙে পড়ে যাবে, আর না উঠলে ওরা বলবে সে হেরে গেল। কোমরের বেল্টটা খুলে সে একটা গোল ফাঁস করলো। তারপর পায়ের আঙুলে ভর দিয়ে ডিঙ্গি মেরে যতটা লম্বা হওয়া সম্ভব লম্বা হয়ে সে বেল্টের ফাঁস দিয়ে ধরবার চেষ্টা করলো ডগার ডালটা। একবার ধরতে পেরে সে মট করে ডালটা ভেঙে সেটা হাতে নিয়ে নেমে এলো নিচে। গাছের ডালটা সে সুবলের নাকের কাছে এগিয়ে গিয়ে বলল, এর মধ্যে তোমার মদ্দাভূতটা কোথায় বসে আছে? সুবল ভয় পেয়ে মাথাটা পিছিয়ে নিল খানিকটা। শান্তির মধ্যে উঠে বসেছে আর ফিক ফিক করে হাসছে। সুরেন্দ্রর দিকে হাতছানি দিয়ে বলল, এই শোনো শোনো। সবাই চেঁচিয়ে উঠল, ডেকেছে, পেতনিটা ডেকে উঠেছে। সুরেন্দ্র খানিকটা হকচকিয়ে গেল, ঠিক যেন স্বাভাবিক মানুষের গলা। তবে কি বউটা এতক্ষণ নকল যাত্রা করছিল? সুবলের হাতে ওর এত মার খেয়েও? পাকানো আঁচলটা তুলে নিয়ে শান্তি গায়ে জড়িয়ে ভদ্র হলো। সেই রকমই ফিকফিকি হেসে হাতছানি দিয়ে সুরেন্দ্রকে বলতে লাগলো, এই শোনো 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 না। সুরেন্দ্র এগিয়ে বলল, কি? শোনো, আরও কাছে এসো। আর একটু এগিয়ে সুরেন্দ্র বলল, কি? শান্তি মাটির উপর চাপড় মেরে বলল, বসো বসো, এখানে বসো। লজ্জা কি? আমাকেও তোমার লজ্জা? তুমি যে আমার নাগর, বসো। সুরেন্দ্র মাটিতে বসলো। শান্তি বলল, তোমার সঙ্গে আমার কথা আছে, কানে কানে বলবো। সুরেন্দ্র বলল, ওইখান থেকে বলো। পা ঘষ্টে ঘষ্টে শান্তি নিজেই চলে এলো সুরেন্দ্র কোলের কাছে, তার মাথাটা ধরে টানলো। সুরেন্দ্র খুবই অস্বস্তিতে পড়েছে। শান্তি তার কানে কানে কি বলতে চায়। সুরেন্দ্রর কানের কাছে মুখ ঠেকিয়ে শান্তি ফিসফিস করে কি যেন বলতে লাগলো। সুরেন্দ্র বুঝতে পারলো না তার একটি বর্ণ। একসময় সে উ করে চেঁচিয়ে উঠল। শান্তি তার কান কামড়ে ধরেছে। সুরেন্দ্র ধাক্কা মেরে সরিয়ে দিল শান্তিকে। তার কান দিয়ে দরদর করে রক্ত গড়াচ্ছে। জনতা হেসে উঠল হো হো করে। সুরেন্দ্রের দুর্দশা দেখে তারা দারুণ মজা পেয়েছে। সেই দিন থেকে তার নাম হয়ে গেল কান কাটা সুরেন। কিন্তু জনতার হাসিও থেমে গেল শান্তির অকস্মাৎ হাসিতে। শান্তি হি 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 করে হেসে উঠল। তার ঠোঁটের পাশে রক্ত। তারপর এক অদ্ভুত বিকট গলা বার করে বলল, এই সুরেন্দ্র, আমাকে বিয়ে করবি? আয় না, বিয়ে করবি?
তোতে আমাদের পট খেতে লুকিয়ে থাকবো, বিয়ে করবি? এই সুরেন্দ্র, আয় না। সবাই জানে সর্বানন্দের ছেলের বউ শান্তি বড় লাজুক মেয়ে। পাঁচজনের সেই সামনে সে কখনো রাগ কাড়ে না, বিশেষত শ্বশুরের সামনে সে কোনোদিন এমন তোর খারাপ কথা বলেনি। তাছাড়া এ তো শান্তির গলা নয়, তার ভেতরে অন্য কেউ কথা বলছে। শান্তি আবার হাসতে লাগলো হি হি করে। মানুষে সেরকম হাসতে পারে না, ঠিক যেন দুটো ছুরিতে ঠোকাঠকি হচ্ছে, শুনলেই গা ছমছম করে। অনেকেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। সুরেন্দ্র রুমাল দিয়ে তার কানটা চেপে ধরে আছে, রক্তে ভিজে গেছে তার ঘাড়ের কাছের জামা। শান্তি এবার সুরেন্দ্রর বুকের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে বলল, খেলবি আমার সঙ্গে, খেলবি? এই সুরেন্দ্র, আয় না, খেলবি, হি হি। স্ত্রীলোকের গায়ে হাত তোলা বিষয়ক বিধিনিষেধ ভুলে গেল সুরেন্দ্র। সে নিজেই এবার শান্তির চুলের মুঠি ধরে মাথাটা সরিয়ে নিয়ে দুগালে সপাটে দুটি চাপড় কষালো। সুরেন্দ্রের মাথায় রাগ চড়ে গেছে। চড় খেয়ে শান্তি আবার নেতিয়ে পড়ল মাটিতে। যারা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে আবার কয়েকজন ফিরে এসেছে। কিছুক্ষণ সবাই চুপচাপ। সুরেন্দ্র রক্ত মুছছে কান থেকে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে নিবারণ বলে উঠল, এই সুরেন্দ্র, এবার টাকা বার কর, টাকা দে, টাকা দে, টাকা দে। আর পাঁচজন বলে, হ্যাঁ এবার টাকা দিতে হবে। সর্বানন্দ ওকে ছেড়ো না, ধরো। সুরেন্দ্র জিজ্ঞেস করলো, কিসের টাকা? তুই যে বলেছিলি চোখের সামনে ভূত দেখলে 100 টাকা দিবি, দে শালা সেই টাকা। এই মাত্র কি দেখলি? সুরেন্দ্র বলল, কি দেখলাম? এখনও ন্যাকা সাজছিস? সবাই সাক্ষী দেবে তুই 50 বার বলেছিস নিজের চোখে ভূত দেখলে 100 টাকা দিবি। এই মাত্র দেখলি না? সুরেন্দ্র বলল, না দেখিনি, মিথ্যে কথা, টাকা মারবার মতলব, দে। সর্বানন্দ, ওকে ছেড়ো না, ধরো। আজ আর ছাড়ান ছুড়িন নেই, বড় টাকার গরমায় দেখায়। অনেকে মিলে গোল হয়ে এদিকে আসছে সুরেন্দ্রর দিকে। ওরা সুরেন্দ্রকে একসঙ্গে চেপে ধরবে। রোগা খেতে নে পাওয়া ভীতু নিবারণের উৎসাহই সবচেয়ে বেশি। সে ওই টাকার একটা আদলাও পাবে না, তবু সে সুরেন হারামজাদার দিমাগ ঠান্ডা করে দেবে। সুরেন্দ্রর নিজের দলের ছেলে নিতাই পর্যন্ত এই কাণ্ড দেখে পিছনে লুকিয়েছে। সে আর মুখ খুলছে না। শান্তি বৌদির ব্যাপার স্যাপার দেখে তার বুক কাঁপছে। সুরেন্দ্রর সামনে দুজনকে ধাক্কা মেরে দিয়ে সরিয়ে পা ফাঁক করে দাঁড়ালো। তারপর জামার তলায় কোমর থেকে একটা মস্ত বড় ভোজালি টেনে বার করে বলল, খবরদার আমার সঙ্গে এঁটেলবাজি করতে এসো না, তাহলে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব। এবার দৌড়ে পালাতে গিয়ে ওর ঘাড়ে উপর উল্টে পড়ল। সুরেন্দ্র একটা খুনে ঠিকই বোঝা গিয়েছিল আগে। সুরেন্দ্র হাওয়ায় ভোজালে ঘুরিয়ে বলল, আমি এক কথার মানুষ, 100 টাকা দেব বলেছি, আসল মাল পেলেই ঠিক দেব। তা বলে আমাকে বাজি মাল ভুসি মাল গজাবে? একটা মৃগী রুগী, তাই দেখি টাকা চাইছো? হ্যাঁ? ভাঙা জাম গাছটার ডালটা মাটিতে 3 বার আছড়ে বলল, এর মধ্যে মদ্দা ভূত আছে? কোথায় সে শালা? নাকি আমাকে দেখেই পালিয়েছে? ঝোলা থেকে খালি বোতল বার করে সুবলের সামনে ঠকাস করে রেখে সে বলল, সাপুড়ে যেমন সাপ ধরে, সেরকম একটা ভূত ধরে দেখাও দেখি আমাকে। তুমি তো ভূত ধরে বেড়াও। এই বোতলের ছিপি আটকে দেবার যদি আপনা আপনি লাফায়, তবে আমি এক্ষুনি তোমাকে 100 টাকা দেব, এক্ষুনি। এই দেখো টাকা। সুরেন্দ্র পকেট থেকে এক গোছা 1 টাকার নোট বার করে দেখালো। কিছু না পেরে সুবল বলল, যা যা। মাটিতে হাঁটু গেড়ে বসে সুরেন্দ্র ভোজালিটা পাশে নামিয়ে রাখল। তারপর শান্তির নীতিই পড়া একটা হাত তুলে নিয়ে নাড়ি দেখতে লাগলো। সর্বানন্দ এতক্ষণ খানিকটা সাহস সঞ্চয় করে বলল, এই তুমি আমার বইয়ের গায়ে হাত ছুঁয়ো না। সুরেন্দ্র তাকে এক ধমক দিয়ে বলল, চপ। একটু আগে তোমার ছেলের বউ আমার কানে কানে কি বলেছিল জানো? যদি সবার সামনে বলে দিই তোমার মুখে চুনকালি পড়বে। সর্বানন্দ চুপসে গেল সঙ্গে সঙ্গে। ওঝার ছেলে সুবল কিন্তু এত সহজে দাবি ছাড়তে চায় না। দর্শকের মধ্যে কে যেন দূর থেকে তখন উকি মারছিল। তাদের উদ্দেশ্যে সে বলল, তোমরা 5 জনে দেখলে ও আমার কেশ কেড়ে নিচ্ছে। এ বাড়ি থেকে আগে আমার ডাক পড়েছিল। সুরেন্দ্র বলল, এতক্ষণ ধরে যে ভেজর করলে, ধরতে পেরেছো ভূত পেতনিটাকে? সুর বলল, তুমি সরো, এবার আমি ভূত ডামর তন্ত্রের মন্ত্র শুরু করব। বেটি ধরা না পড়ে যাবে কোথায়? সুবল বলল, রাখো তোমার ভূত ডামর তন্ত্র। তুমি তোড়ল তন্ত্রের মন্ত্র নাম শুনেছ? সে হলো গে তন্ত্রের বাবা। এইবার দেখো আমি সেই তোড়ল তন্ত্র শুরু করছি। সুরেন্দ্র তার ঝোলা থেকে টিনের বাক্স বার করে খুলল। তার মধ্যে ইঞ্জেকশনের সিরিঞ্জ আর টুকিটাকে ওষুধ। একটা এমপিউল ভেঙে সবটা ওষুধ ভরে নিল এই সিরিঞ্জে। তারপর ডগাটা উঁচু করে হাওয়া বার করল। সবাই শঙ্কিত বিস্ময়ে চোখ। সুরেন্দ্র সর্বানন্দকে বলল, ভয় পেও না, আমার সুই দেওয়ার অভ্যেস আছে। ফাদার পেরেরার নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার। আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। খাইয়ে পরিয়ে আমাকে মানুষ করেছে। তেনার কাছ থেকে সুই দেওয়ার শিখেছি। প্যাট
করে সিরিঞ্জ সূঁচটা সে ফুটিয়ে দিল শান্তির ডান বাহুতে। পাকা কম্পাউন্ডারের মতো তার ভঙ্গি। শান্তি একটু শব্দও করল না। সবটুকু ঢেলে দিয়ে সূঁচটা বার করে সুরেন্দ্র সর্বানন্দকে বলল, তোমার ছেলের বউয়ের হিস্ট্রি রোগ আছে, এখন 10-12 ঘন্টা ঘুমাবে, তারপর জেগে উঠলে ভালো করে খেতে দিও, সেরে যাবে। যাও এবার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাওগে। উফ, কানটা একেবারে ফালা করে দিয়েছে। সর্বানন্দ বলল, বউয়ের গায়ে এখন তো বেশ শক্তি, 5 জনে মিলে ওকে তো আগে ধরে রাখতে পারিনি, ঘরে নিয়ে যাবো কী করে? সুরেন্দ্র বলল, উফ, ঠিক। তারপর দক্ষযজ্ঞের শিবের মতন সে শান্তিকে পাঁজা কুলা করে তুলে নিয়ে গেল মাটি থেকে। সর্বানন্দকে বলল, কোন ঘরে শুইয়ে দাও দেখিয়ে দাও, বিছানায় রেখে আসছি। বারান্দা পেরিয়ে দরজা দিয়ে ঢোকার মুখে সে সর্বানন্দের দিকে তীব্র ঘৃণার চোখে তাকালো। তারপর নিচু গলায় বলল, পোয়াতি বউটি কি বুঝি এইভাবে মেরে ফেলতে চাও? ছি, তোমরা না ভদ্রলোক। 3 দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। বিশ্বাসই হয় না যে এটা শীতকাল, ঠিক যেন বর্ষার ধারা। সারা গায়ে জল কাদা মেখে সন্ধ্যের সময় টলতে টলতে বাড়ি ফিরছে নিবারণ। নেশাভাঙ কিছু করেনি, তবু তার পায়ে জোর নেই, শরীর যেন আর বয় না। যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে যাবে তার বুকে সারা বিশ্বের হতাশা। মহাজনের কাছ থেকে কর্জ নিয়ে নিবারণ তার বন্ধকি জমিতে ফুলকপির চারা লাগিয়েছিল মাত্র 5 দিন আগে। বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এই সময় এত বৃষ্টির কথা সে স্বপ্নেও ভাবেনি। এ যেন ঈশ্বরের অভিশাপ। আজ আবার পাশের জমি লাল ভেঙে গিয়ে জল ঢুকে পড়ল। কপির চারাগুলো সব পচে যাবে। কিছু কিছু চারা তুলে ফেলার চেষ্টা করেছিল নিবারণ, কিন্তু অর্ধেকের বেশি বাঁচতেই পারেনি। মহাজনের সঙ্গে শর্ত ছিল 50-50। সে তো গেল ভবিষ্যতের কথা, কিন্তু কাল দুপুর থেকে মাটি কাটা বন্ধ হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে মাটি কেটে কোনো লাভ নেই, অথচ আজই ছিল নিবারণের পালা। আজ কাজ থাকলে সে নিজের খোরাকির ভাত আর নগদ 4.5 টাকা পেত। এখন মনে হচ্ছে যে 4.5 টাকায় কত কিছু কেনা যায়। 4.5 টাকায়, মাত্র 4.5 টাকায় এক পৃথিবী ভর্তি সুখ। রহমান সাহেব বলেছেন, আজ যারা কাজ পেল না, কাল যদি বৃষ্টি থামে তবে তারাই কাজ পাবে আগে। আর কালও যদি বৃষ্টি থাকে তাহলে পরশু। মোট কথা নিবারণ কাজ বাঁধা। এখন কাল বা পরশু পর্যন্ত নিবারণের পেটে কিল মেরে বেঁচে থাকতে হবে। নিবারণ ক্রুদ্ধ চোখে আকাশের দিকে তাকালো। মেঘেও মানুষের এত শত্রুতা করে? ছোট ছোট ফুলকপির চারাগুলো দেখলেও চোখ জড়িয়ে যায়, ঠিক যেন মায়ের কোলে মুখলো কোনো শিশু। আকাশের দেবতারও একটু মায়া হলো না তাদের মেরে ফেলতে? ফুলকপির চারাগুলো কাঁদছিল ডুকরে, নিবারণ শুনেছে। কাদার মধ্যে পা হড়কে যেতেই নিবারণের কোমরে কষি একটু আলগা হয়ে গেল। আর অমনি তার ট্যাঙ্ক থেকে টুপুস করে খসে পড়ল একটি ছোট্ট কাঁচের শিশি। তার মধ্যে রয়েছে কালো হলদে রঙের লম্বা লম্বা 6খানা ওষুধ। অন্ধকারে কাদার মধ্যে শিশিটা আবার গেল কোথায়? নিবারণের রোগা রোগা আঙুল দিয়ে সেটা খুঁজতে লাগলো। বিরক্তিতে তার গা জ্বলে যাচ্ছে, আর কিছুই ভালো লাগছে না। পাওয়া গেল শিশিটা। ভেতরের কাদা ঢুকেনি তো? না, ওপরে একটা রবারের ছিপি আছে, হাওয়াও ঢুকতে পারে না। শিশিটা খুঁজে পেয়ে আনন্দ হওয়ার বদলে নিবারণের ইচ্ছে করলো সেটা ছুঁড়ে ফেলে দেয়। সোনার রঙের হেলথ সেন্টারের ডাক্তারবাবুর খুব মাছ ধরার শখ। এক রোববার এক পুকুরে মাছ ধরতে যান। গত রোববার এসেছিল চৌধুরীবাবুদের বাড়ির পেছনের মজা দেখিতে। পান্তি আর গেনু ঘুরঘুর করছিল সেখানে। মাছ ধরারই ঝোঁক ডাক্তারবাবুর, মাছ খাওয়ার লোভ নেই। একটার বেশি মাছ ধরা পড়লে বাকিগুলো অন্যদের বিলিয়ে দেন, সবাই জানে। সেদিন ডাক্তারবাবুর ছিপে একটিও মাছ পড়েনি অবশ্য। কিন্তু তিনি একবার এসেছিলেন নিবারণের বাড়িতে। অল্প বয়সী ডাক্তারবাবুটি ছোট ছেলে মেয়েদের সঙ্গে গল্প করেন খুব। পান্তি আর গেনি টেনে এনেছিল ডাক্তারবাবুকে। ওরা ওদের দাদুকে ভালোবাসে। কদিন ধরেই পবন খুব অসুস্থ, কথা বলার ক্ষমতাও প্রায় নেই। তা ডাক্তারবাবু পবনকে দেখে অনেক লম্বা লম্বা কথা বলে দিয়ে গিয়েছিলেন। এটা খাওয়াতে হবে, সেটা খাওয়াতে হবে। নিবারণ যে সেসব কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। তার বাপ বুড়ো হয়েছে, এবার মরবে, তা নিয়ে তার আদিক্ষেতা করার কি আছে? শীতের শেষটাতেই পুরনো রোগীরা টপ মরে যায়। গতবার এই সময় পবন শয্যা নিয়েছিল। সেবার খুব আশা করেছিল নিবারণ যে বাবার এবার যাবেই। শুধু বেঁচে থেকে তো পৃথিবীর এক রত্তির উপকার আসে না। ওমা, বুড়ো কদিন বাদেই হাত পা ঝেড়ে একবারে উঠে বসলো। অবশ্য এবার আর পারবে বলে মনে হচ্ছে না। আজ বৃষ্টির মধ্যেও খালধারে ছাড়া 2 ঘন্টা নিবারণ বসেছিল গাছতলায়।
যদি হঠাৎ বৃষ্টি থামে, যদি মাটি কাটা শুরু হয়ে যায়, সে সময় ছাতা মাথায় দিয়ে বাঁধের উপর দিয়ে যাচ্ছিল ওই ডাক্তারবাবু। নিবারণকে দেখে থামলেন। ডাক্তারবাবুটি আবার সবার সঙ্গে আপনি আজ্ঞা করে কথা বলেন। কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে তিনি নিবারণকে জিজ্ঞাসা করলেন, আপনার বাবা কেমন আছেন? এসব জায়গায় শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই, তাই নিবারণ বলছিল, ভালো। আমার ওখানে একবার আসবেন, আমি কয়েকটা ওষুধ লিখে দেবো, আপনার বাবাকে একটা টনিক খাওয়ানো দরকার। নিবারণ চুপ করেছিল। ডাক্তারবাবু বলেছিল আবার, আজই আসতে পারেন, এই ধরুন আধ ঘন্টা বাদে, ঘন্টাখানেক বাদে আমি এর মধ্যে ফিরে আসব। সেই সময় যেন নিবারণ নয়, তার ভেতর থেকে অন্য কেউ বলে উঠেছিল, ডাক্তারবাবু আমরা গরিব, ভগবান আমাদের দুবেলা পেটের ভাতও দেয়নি, আমরা কি ওসব দামি ওষুধ খেতে পারি? ডাক্তারবাবুটির জোড়া ভুরু, তিনি তার বড় বড় কালো দুটি চোখ নিবারণের মুখের উপর স্থিরভাবে রেখে কয়েক মুহূর্ত চুপ করেছিলেন। তারপর নিজের হাতের মস্ত বড় ব্যাগটা খুলে এই ওষুধের শিশিটা নিবারণকে দিয়ে বললেন, এটা দিনে দুবার করে খাওয়াবেন, ভাত খাওয়ার পরে। আজ না হোক কাল পরশু আমার ওখানে একবার আসুন, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। নিবারণ কোনো কথা বলছে না দেখে তিনি একটুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, কখনো আশা ছাড়তে নেই। তখনও নিবারণের আনন্দ হয়নি, রাগই হয়েছিল। এক এক সময় মানুষের দয়া দেখলেও রাগ হয়। ডাক্তারবাবু যদি তার কিছুক্ষণ আগে দাঁড়িয়ে বড় বড় উপদেশ কথা বলতেন, তাহলে নিশ্চয়ই নিবারণের মনে মনে তাকে বাপ মাকে তুলে গাল দিত। সহ্য হয় না, কিচ্ছু সহ্য হয় না। অন্ধকারে কাদার মধ্যে দাঁড়িয়ে ওষুধের শিশিটা হাতে নিয়ে নিবারণের মুখে একটা হাসি ফুটে উঠল, যা না ক্রোধ, না ঘৃণা, না উপহাস, না দুঃখ, না করুণার। সেই হাসিটা অন্যরকম, বড় দুর্বোধ্য। ডাক্তারটি বললেন, ওষুধটা দুবেলা ভাত খাওয়ার পরে খাওয়াবে। ডাক্তারটা বোকা, কিছুই শেখেনি। এখন নিবারণ যদি ওষুধটা ছুঁড়ে ফেলে দেয়, তাহলে কি তার পাপ হবে? ওষুধটা ফেললো না নিবারণ, যাই হোক দামি জিনিস তো। সে আবার হেঁটে চলল। মাঝারি ধারার অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। এই সময় পৃথিবীতে নিবারণ ছাড়া কেউ নেই। সে তার বাড়ির দিকে যাচ্ছে। এখন পৃথিবীতে তার সবচেয়ে বড় ঘৃণার জায়গা তার নিজের বাড়ি, তবু সে সেখানেই যাবে। আর বেশি দূর নেই, রাস্তার মাঝখানে খানিকটা জল জমে আছে, সেখানেই নিবারণ তার পায়ের কাদা ধুয়ে নিল। তারপর সামনে তাকাতেই আঁতকে উঠল সে। তার বাড়ির সামনে বাতাবি লেবুর গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়েছে কে? বৃষ্টির মধ্যে ভাঙা ভাঙা অন্ধকারে দেখা যায় এক প্রেত। নিবারণের প্রাণটা যেন এসে আটকে গেল গলার কাছে। প্রথমে তার মনে হলো পিছনে ফিরে দৌড় দেয়। প্রেতের বুকের বাঁজরের সবকটা হাড় স্পষ্ট কঙ্কালসার একটা হাত সামনে বাড়ায়। নিবারণ মুখ দিয়ে একটা আওয়াজ করল, প্রেত মূর্তি তখন নাকি গলায় ভাঙা গলায় বলল, কে? নিবারণ এলি? পিছন ফিরে পালাতে গিয়েও থেমে গিয়ে নিবারণ বলল, ধুস শালা। সকালবেলাও নিবারণ যাকে দেখেছে বিছানার সঙ্গে একেবারে লাগা, ওঠার ক্ষমতা নেই, কথা বলার শক্তি নেই, সে যে এই বৃষ্টির মধ্যে রাত্রিরে উঠে সে বাইরে দাঁড়াবে, এ কথা তো নিবারণ কল্পনাই করেনি। এই যে কই মাছের মতন কড়া যান, হারামির বাচ্চা শালা। নিবারণ একদম অবধি বলল, তুমি আবার বাইরে এসো কেন? পবন কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে, তার গলাও খোনা খোনা মনে হচ্ছে। সে বলল, তুই এখনো ফিরিসনি? যা বৃষ্টি বাঁধলো, আমি চিন্তা করছিলাম। নিবারণ দীর্ঘশ্বাস ফেলল, এই যে স্পষ্ট কথা বলে, তাহলে কি এই যাত্রাও বেঁচে গেল? হা ভগবান, আরও কতদিন এ বোঝা বইতে হবে? পবন জিজ্ঞেস করলো, কিছু এনেছিস? নিবারণ বলল, কি? চালাটা কিছু আনিস? কোথা থেকে আনবো? তোমার বাপের কাছে ঠ্যাঙে? আজ মাটি কাটার কাজ হয়নি, আজ আমার যেটুকু সর্বনাশ বাকি ছিল তাও হয়ে গেছে। কিছুই আনিসনি? ট্যাগ থেকে শিশিটা বার করে নিবার বলল, ওষুধ এনেছি। ডাক্তারবাবু বিনি পয়সায় ওষুধ দিলেন তোমার জন্য, নাতিনি নাতনি দুটোকে খুব জপিয়েছ তো, তারা ডাক্তারবাবুকে ধরেছিল। পবন ওষুধের ব্যাপারটার কোনো গুরুত্বই না দিয়ে বলল, চালাটা কিছুই আনিসনি? আজ সারাদিন বাড়িতে আখা ধরেনি। সেই মুহূর্তে নিবারণ তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে ফেলল। সে দৃঢ় গলায় বলল, আমাদের আর এখানে কোনো আশা নেই, কাল চলে যাব, টাউনে গিয়ে রেল স্টেশনে ভিক্ষে করে খাবো। পবন খুব উৎসাহের সঙ্গে বলল, তাই চল। তুমি যেতে পারবে? কেন পারবো না, একটু ধরে নিয়ে যাবি। যেতে পারলে ভালো, তা নাহলে বাড়ি পাহারা দেবে। ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে পড়েছে, বউ শুয়ে শুয়ে জেগে আছে। চোখ দুটো বিবর্ণ, সারা শরীরের মধ্যে শুধু পেট ছাড়ার সব জায়গাতেই স্বাস্থ্যহীনতা প্রকট। ঘরে ঢুকে নিবারণ গম্ভীরভাবে বলল, আজ কিছু আনতে পারিনি। বউয়ের মুখে কিছু ভাবান্তর দেখা গেল না। ঘরে কিছু আছে? বউ দেয়ালের দিকে মুখ ফিরিয়ে বলল, না। নিবারণ অসম্ভব জোরে চিৎকার করে বলল, নেই কেন? আমি এখন খাবো কি? কাল রাত্রি যে খানিকটা আটা বেঁচেছিল। বউ একটু উত্তেজিত হলো না, সেই রকম মুখ ফিরিয়ে বলল, বিকেল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, তারপর পান্তি আর গেনু জল দিয়ে গুলে সেটা খেয়ে নিয়েছে। ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে প্রবণ শুয়ে পড়েছিল।
সে হঠাৎ উঠে বসে ছেলের পক্ষ নিয়ে আলাদা একটা দল দল পাকাবার চেষ্টা করলো। কুটিল চোখে সে একবার তার পুত্রবধূকে, একবার তার ছেলের দিকে তাকিয়ে বলল, দেখ না, আমাকে পর্যন্ত একটু দেয়নি, নিজেরাই সব খেলো। আমি কতবার বললাম, ও বউ আমাকে একটু দে, আজ আমার জ্বর ছেড়েছে, আজ আমার খিদে বেশি, অন্তত আমাকে ছটা খানেক দে, কিংবা আমাকে দিস না, আমার ছেলেটার জন্য রাখ, সারাদিন খেটে খুঁটে আসবে। সে কথা গ্রাহ্যই করল না, নিজেরাই গান্ডে পিণ্ডে খেলো। বউ এবার দেয়াল থেকে চোখ ফেরালো, শ্বশুরের দিকে এমনভাবে তাকালো যেন সেই দৃষ্টিতেই তাকে ভস্ম করে দেবে। কনুইতে ভর দিয়ে আধা বসা হয়ে কণ্ঠে পিষ ঝরিয়ে দিয়ে সে বলল, খাল ভরা তোমার মরণ নেই? একথা বলার আগে জিভ খসে গেল না কেন? ছেলে মেয়ে দুটো খেয়েছে, আমি নিজে এক দানাও খেয়েছি, আমার পেটে একটা 70, তবু কিছু খাইনি। আর তোমার নোলাটাই বড় হলো। ভারী যে ছেলের জন্য দাঁড়াতে, নিজে 3বার রান্নাঘরে গিয়ে খুটখাট করে আসনি। ছেলের জন্য তুমি রাখতে, সব জানা আছে আমার, অল্প পেয়ে তুমি মরতে পারো না, মরলে আমার হাড় জুড়ে। পবন ছেলের দিকে চেয়ে বলল, দেখলি। নিবারণ কোনো পক্ষই নিল না। তার ইচ্ছে হলো ঘুমন্ত ছেলে মেয়ে দুটোকে জোরে জোরে লাথি কষায়, বাপকে লাথি কষায়, বউকে। খাবার দরকার ছিল তার একার। কাল যদি ভগবান করেন বৃষ্টি বন্ধ হলে, তাহলে না খেয়ে ধুঁকতে সে মাটি কাটতে যাবে কি করে? সে নিজে না বাঁচলে তার বাঁচবে কেউ? সে কথা বোঝে না কেউ। সকালেই রাক্ষসে খিদে নিয়ে হাঁ করে বসে আছে। কাল যদি বৃষ্টি না থামে তাহলে যেতেই হবে টাউনে। রেল স্টেশনে মাথা গোঁজার জায়গা জুটে যাবে। টাউনে কেউ না খেয়ে মরে না, টাউনের লোকেদের উপর ভগবানের অশেষ দয়া। বউ তখন গজগজ করে যাচ্ছিল। নিবারণ প্রচণ্ড এক ধমক দিয়ে বলে, চুপ। দরজার বাইরে থেকে জল গড়িয়ে আসে ঘরের ভেতরে, তাই সেই জল আটকাবার জন্য দরজার কাছে একটা নেতা পেতে রাখা হয়েছে। সে ভেজা নেতাটা তুলে নিয়ে নিবারণ হাত পায়ের কাদা মুছল। এখন এই অন্ধকারের মধ্যে তার পুকুরে যাওয়ার ইচ্ছে নেই। ঢকঢক করে 1 ঘটি জল খেয়ে সে শুয়ে পড়ল। পাশাপাশি একখানা ঘর, বড় ছোট আর ছোট ঘর। মাঝখানের দরজাটা আজকাল খোলাই থাকে, ছোট ঘরের জানলাটি নিশ্চয়ই খোলা রয়েছে। গুঁড়ো গুঁড়ো বৃষ্টির ছাড় আসছে এই ঘরে পর্যন্ত। নিবারণ ভাবল, তার বাপ ভিজুক, আজও তো চলাফেরার ক্ষমতা রয়েছে, নিজে উঠে বন্ধ করতে পারে না। নিবারণের গায়ে যদি বেশি ছাঁট লাগে, সে পা দিয়ে ঠেলে মেঝের দরজাটা বন্ধ করে দেবে। কোনো শব্দ নেই, শুধু টিনের চালে কাকের পায়ের আওয়াজের মতো বৃষ্টি। ছেলে মেয়ে দুটো অঘরে ঘুমোচ্ছে, আর জাগেনি। তারপর ঘুমোয় গর্ভিণী, কিন্তু খালি পেটে নিয়ে নিবারণ কিছুতেই ঘুম আসে না। আর এক অসুস্থ বৃদ্ধের তো সহজে ঘুম আসবার কথা না। খানিক বাদে পবন কোঁ শব্দ করে। নিবারণ জিজ্ঞেস করলো, কি হলো আবার? পবন শ্বাস টেনে বলে, কিচ্ছু হয়নি, 2 দিন ভাত খাইনি, বড় খিদে পায়। নিবারণ ওষুধের শিশিটা তার দিকে ছুড়ে বলল, এই নাও, খাও। পবন শ্বাস টেনে বলল, কিচ্ছু না, 2 দিন ভাত খাইনি। বড় সত্যি সবকটা ক্যাপসুলই মুখে পুরে চিবোতে থাকে, খচরমচর শব্দ হয়। একটু পরে সে আবার একটা দীর্ঘশ্বাস পেলে, উফ, কতদিন তামাক খাইনি। বইয়ের কাছে একটু আগুন চাইলাম, দিল না। তুমি চুপ করবে? বড় চুপ করে যায়, তবু মুখ থেকে চাপা কোঁ শব্দ বেরোয় নিঃশ্বাসের সঙ্গে। তারপর আরও খানিকক্ষণ বাদে, তখনও নিবারণ ঘুমোয়নি। জানলা দিয়ে এক ফালি আলো ঢুকে দেয়ালের গায়ে 2-1 পলক কাঁপে, আবার মিলিয়ে যায়। কিছু দূরে শোনা যায় ক্ষীণ রুনুঝুনু শব্দ। নিবারণ কান খাড়া করে থাকে। ওরা আসছে, আশ্চর্য, এই বৃষ্টি বাদলের মধ্যেও বেরিয়েছে ওরা। নিবারণের পেটের মধ্যে থেকে ধিক করে জ্বলতে থাকে জলে অহেতুক রাগ। ওদের পকেটে টাকা আছে, গায়ে শক্তি আছে, তাই ওরা ওইসব আমোদ আহ্লাদ করতে পারে। ওরা নিবারণের মতো লোকেদের আরও কষ্ট দেবার জন্য আসে। কান কাটা সুরেন্দ্রটা মরেনি কেন? কত লোক বেঘরে মরে, ওর মরণ হয় না? ওরা 5লার মোড়ের গাছতলায় এসে পৌঁছে গেছে মনে হয়। ঘুঙুরের শব্দের সঙ্গে ভেসে আসে টুকরো টুকরো গান। ভূতের নাতি ভূতের পুতি, বুড়ো হাবড়া ছোঁড়াছড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই, ভূত কিনতে 100 টাকা, এক ভূত 100 টাকা। পবন 2বার কেসে ওঠে, বোঝা যায় সে জেগে আছে। নিবারণ জিজ্ঞেস করে, বাবা, ও বাবা, তোমার কষ্ট হচ্ছে? পবন বলে, না বাবু, তুমি ভূত দেখেছো না? সত্যি করে কও তো। হ্যাঁ দেখেছি, অনেকবার দেখেছি। কারা মলে ভূত হয়? সকলেই মলে ভূত হয়। যারা অপঘাতে মরে, মরার পরেও যাদের আহিঙ্কি থেকে যায়। নিবারণ হঠাৎ উঠে পড়ে দরজার কাছে দাঁড়ায়।
অন্ধকারের মধ্যে আরও গাঢ়তর অন্ধকার হয়ে যায় তার শরীরটা। প্রবণ জিজ্ঞেস করে, উঠলি যে, বাইরে যাবি? নিবারণ বলে, না। বাবা তুমি বললে? বললো, হ্যাঁ, আমি আমি ভূত হবো নিশ্চয়ই, সে কি আর তোকে বলতে হবে? নাতি নাতনি দুটোর মুখের চেয়েও সুরেন্দ্রকে ডেকে নিয়ে আসিস। আমি ভূতেরে ঢুকে যাব, তুই 100 টাকা। তারপরে এই চিৎকার ও কান্না মিশিয়ে সে বলে ওঠে, ও বাবা নিবারণ, আমাকে মারিস না, আর 2 দিন অন্তত বাঁচতে দে। আমি দুটো দিন একটু গরম গরম ভাত দিস, 2দিন একটু পেট ভরে খেয়ে যাই, 1 ছিলিম তামাক। ও নিবারণ, তোর পায়ে পড়ি, আর 2দিন একটু গরম ভাত, তোর পায়ে পড়ি, ও বাবা নিবারণ, আর 2দিন। ধন্যবাদ।